আজকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শুরু করব। এবারে বলো, তোমাদের কাছে প্রথম একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছি। আমরা এর আগের ক্লাসে যেটা শেষ করেছি সেটা ছিল চর্যাপদ। যুগ বিভাগ অনুসারে বাংলা সাহিত্যের চর্যাপদটা কোন যুগের নিদর্শন পড়ছে? প্রাচীন যুগের। প্রাচীন যুগের নিদর্শন পড়ছে, তাই তো? হ্যাঁ কি না? প্রাচীন যুগ। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন ঘটনাটা হলো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা আমরা শুরু করব চর্যাপদ শেষ করে, অর্থাৎ আজকে, এটা বাংলা সাহিত্যের যুগ বিভাগের নিরিখে মধ্যযুগের একটা ফসল। ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা কোথায় পাই? কোথায় পাই? কোন যুগে পাই? মধ্যযুগে। মধ্যযুগে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে সবার? এরপরে হ্যাঁ স্যার। মধ্যযুগের না ভাগ আছে, একটা হচ্ছে আদি মধ্যযুগ, একটা হচ্ছে অন্ত মধ্যযুগ। তাহলে স্পেশালি অ্যান্সার হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হচ্ছে আদি মধ্যযুগের ফসল, মানে মধ্যযুগের শুরুতেই পাওয়া যায়। তাহলে এবারে আমাকে অ্যান্সারটা বলো, তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন দেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন সময়ে লেখা, তখন কি হবে? এটি আদি মধ্যযুগে লেখা। আদি মধ্যযুগ। ঠিক আছে। প্রশ্ন যদি দেই আদি মধ্যযুগের একমাত্র বাংলাতে লেখা প্রামাণিক নিদর্শন কোনটা, এটা পিওর বাংলাতে লেখা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আদি মধ্যযুগের একমাত্র প্রামাণিক দলিল কোনটা? কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তন। কাব্য। ঠিক আছে, ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা নর্মাল ভাবে দেখলাম, আমি এটা দেখানোর চেষ্টা করলাম এখানে প্রথমেই, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হচ্ছে আদি মধ্যযুগের একটা ফসল। ওকে, ক্লিয়ার? এটা আমাদেরকে কিন্তু মধ্যযুগের বিস্তারকালটা জানতে হবে। আমরা যেমন প্রাচীন যুগের বিস্তারকাল জেনেছি, সেরকমই মধ্যযুগেরও একটা সময়কাল কিন্তু রয়েছে। তো মধ্যযুগের যে সময়কালটা, সেটা হচ্ছে আনুমানিক 1200 থেকে 1800। ওকে, কত বললাম? 1200 থেকে 1200 থেকে 1800 সাল। 1200 থেকে 1800 সাল। আর 1800-র পর থেকে হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে? কি যুগ? আধুনিক যুগ। আধুনিক যুগ। ক্লিয়ার হয়েছে এই জায়গাটাতে? তাহলে আমরা এই সালটার মধ্যে যা কিছু সাহিত্য ভাণ্ডার আমরা পাবো, সেগুলো সব কোন যুগের ফসল? মধ্যযুগের ফসল। ক্লিয়ার হয়েছে এটা? এটা ক্লিয়ার? মধ্যযুগের সময়কাল ক্লিয়ার? ওকে। এরপরে একটা জিনিস মনে রাখবে, যে মধ্যযুগকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ভাগ করা যায়। আমরা একটা ভাগ পেলাম আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। ঠিক আছে, কিন্তু এই যে চৈতন্যদেবের নাম শুনেছ তোমরা? এই চৈতন্যদেবের জন্মকে কেন্দ্র করে বা আবির্ভাবকে কেন্দ্র করে মধ্যযুগকে 3টে ভাগে ভাগ করা যায়। এটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ এই জায়গাগুলোতে তখন ডিল করতে পারবে যখন তুমি এই মধ্যযুগের যে ভাগটা রয়েছে না চৈতন্যদেবকে কেন্দ্র করে, এটা যদি না জানতে পারো তাহলে কিন্তু এই প্রশ্ন, একটু আগে দেখেছিলাম এই প্রশ্নটা, দাঁড়াও দেখছি, দেখিয়ে দিই তোমাদের। 25 ছিল মনে হয়। এই যে দেখতে পাচ্ছ প্রাক চৈতন্য যুগ, দেখতে পাচ্ছ? হ্যাঁ। দেখতে পাচ্ছ তো? এই বৈষ্ণব, এই বৈষ্ণব মানে বৈষ্ণব পদাবলীর জায়গাটা হচ্ছে মধ্যযুগের একটা ফসল। তাহলে যখনই তোমাকে প্রাক বলে দেবে, প্রাক চৈতন্য, তাহলে ভাববে যে এটা মধ্যযুগেরই একটা জায়গার কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম আমি? এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে চলতে হবে। বিরক্ত লাগেনি তো কারো? তাহলে মধ্যযুগকে আমরা চৈতন্যদেবের আবির্ভাবকে কেন্দ্র করে 3 ভাগে ভাগ করতে পারি বাবুরা।
একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, ক্লিয়ার? একটা হচ্ছে চৈতন্য যুগ, ওকে? আর একটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। এটা কেন ভাগ হলো? ষোড়শ শতাব্দীতে চৈতন্যদেবের আবির্ভাব, ঠিক আছে? তাহলে চৈতন্যদেবের আবির্ভাবের আগে পর্যন্ত, মানে আগের সময়টা, সেটা কোন যুগ? প্রাক, মানে আগে, ঠিক আছে? ক্লিয়ার? সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। আর এই সময়টাতে সম্পূর্ণটাতে চৈতন্যদেব কি ছিল? অবস্থিত ছিল। সেই জন্য এটা হচ্ছে চৈতন্য যুগ। আর চৈতন্য দেবের পরবর্তী সময়, মানে উনি আর ওনার মরে যাওয়ার পর আর কি, সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। এইখানে একটা শব্দ আর একটা টার্ম থাকে, উত্তর চৈতন্য যুগ। কি বললাম? উত্তর, ঠিক আছে? উত্তর চৈতন্য যুগ। হ্যাঁ, উত্তর মানে হচ্ছে পরবর্তী, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? এইটা কিন্তু মনে রাখবে। প্রাক চৈতন্য যুগ, উত্তর চৈতন্য যুগ। প্রাক মানে হচ্ছে চৈতন্যদেব আবির্ভাব হয়নি, তার আগেটা। চৈতন্য যুগ মানে এই জায়গাটাতে আবির্ভাব হয়ে গেছে, এই জায়গাটা হচ্ছে উনার যুগ। আর উনি মরে যাওয়ার পরে যেটা, সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। ক্লিয়ার জায়গাটা? এটা ক্লিয়ার? তাহলে মধ্যযুগের নিরিখে আমরা, মানে চৈতন্যদেবের আবির্ভাবের নিরিখে মধ্যযুগকে ক ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে তিন ভাগ করতে ভাগে। পারি। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ বা পূর্ববর্তী চৈতন্য যুগ বা চৈতন্য পূর্ববর্তী যুগ, ঠিক আছে? একটা হচ্ছে চৈতন্য যুগ, আর একটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ বা উত্তর চৈতন্য যুগ। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো, স্যার। সবার ক্লিয়ার তো? এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখন বিষয়টা এ হলো, ওটা আদি আদি বলা যাবে না, প্রাক আদি, আদি চৈতন্য যুগ, মানে অবশ্যই প্রাকটা বলা বলা যাবে। যাবে। ও কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আদি মানেই তো আগে রে, আর প্রাক মানেও তো আগে, আর পূর্ববর্তী মানেও আগে। আদি চৈতন্য যুগ, অবশ্যই তুমি যখনই আদি চৈতন্য যুগ লিখে দেবে মানে চৈতন্য দেবের আগে, ঠিক আছে? বুঝলে বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ। এরপরে এখানে একটা বিষয়, আমরা মধ্যযুগের বিস্তারকাল কত থেকে কত দেখেছি? 1200 থেকে 1800 সাল। 1200 থেকে 1800 সাল, ঠিক না? এইগুলো কিন্তু ভালো করে বুঝবে, হ্যাঁ। এইগুলোই হচ্ছে আসল সাহিত্যর বিষয়টা, ওকে? 1200 থেকে 1800। এখানে কত আছে বাবুরা? 1350 থেকে 1500, তাই না? তাহলে হিসেব তো আমাদেরকে 1200 থেকে করা উচিত ছিল, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু এই সময়টাতেই 1201 থেকে 1350, এই যে 150 বছর, এই সময়টাতে কোনো সাহিত্য রচনা হয়নি। এটা ছিল অন্ধকার যুগ। এখানে তুর্কি আক্রমণ ঘটেছিল, যেটা স্পেশালি তোমাদের সিলেবাসে রয়েছে। বুঝতে পেরেছো বিষয়টা? এরপরে এই জায়গাটা তোমরা 1200 থেকে 1500 করতে পারো, 1350 থেকে 1500 করতে পারো, কোনো সমস্যা নেই। যদি আমরা শতাব্দী কেন্দ্রিক ভাগ করি, তাহলে এই প্রাক চৈতন্য যুগটাকে বলা হয় পঞ্চদশ শতাব্দী। কত বললাম? পঞ্চদশ শতাব্দী। এগুলো ভালো করে ক্লিয়ার করবে, কিন্তু এগুলোকে নিয়ে বিরাট ঝামেলা থাকে। তাহলে প্রাক চৈতন্য যুগ পঞ্চদশ, মনে রাখবে। পঞ্চদশ, পঞ্চ মানে কত? 5। 10 যখন থাকবে মানে সেটা ভেবে নেবে সেটা হাজারের ঘরে যাচ্ছে। তাহলে 5 এবং হাজারের ঘরে যাওয়া মানে 1500, তাই তো? 1500। হুম। তাহলে পঞ্চদশ মানেই ভেবে নেবে মধ্যযুগের 1200 থেকে 1500, যেটা থাকবে পঞ্চ থাকলে শেষে হবে 1500, ষোড়শ থাকলে শেষে হবে ওই মানে এখানে যেহেতু 1500 শেষ হচ্ছে, এইদিকে 1500 থেকে 1600, ঠিক আছে? কত বললাম? 1500 থেকে 1600, 500 থেকে 1600। ওকে? এইটা হয়ে গেল ষোড়শ শতাব্দী। আর এই চৈতন্য পরবর্তী যুগটাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সপ্তদশ আর একটা হচ্ছে অষ্টাদশ, ঠিক না? তাহলে কি হলো? এই যে 1600 থেকে 1700 সেটা হলো সপ্তদশ, ঠিক না? আর 1700 থেকে 1800 সেটা হলো অষ্টাদশ। ক্লিয়ার জায়গাটা? তাহলে চৈতন্য যুগ এই 1500 থেকে 1600, তোমরা যখনই তোমাদেরকে বলা হবে যে বলো তো ষোড়শ শতাব্দী মানে কত থেকে কত সাল, তখন তোমরা বলবে 1500 থেকে 1600। 1600টাকে শেষে রাখবে আর 1 বছর কাউন্ট করবে, ঠিক না? 1500 থেকে 1600। এরপরে ঘটনাটা হলো এই জায়গাটা যেটা রইলো, এই জায়গাটা
1200 থেকে 1500 করতে পারো, মানে ম্যান কথা হলো এই 1500টা যেন শেষে থাকে। 12 থেকে 15 কত বছর হলো? কত? 3 3 তিন বছর। বছর। আর 1500 থেকে হ্যাঁ 1600 এখানে 1, আর এখানে 1600 বছর। থেকে 1 বছর। 1800। ঠিক আছে, এই 2 কনসেপ্টটা বছর। ক্লিয়ার হয়েছে। তাহলে ম্যান কথা হলো এই জায়গাটাতে দেখবে এইটা হলো তোমার পঞ্চদশ শতাব্দী, যেটা প্রাক চৈতন্য যুগ। ওকে, চৈতন্য যুগ হচ্ছে ষোড়শ শতাব্দী। ঠিক আছে, আর চৈতন্য পরবর্তী যুগ বা উত্তর চৈতন্য যুগ হচ্ছে কি বলো? অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ। অষ্টাদশ শতাব্দী। ক্লিয়ার হয়েছে জায়গাটা? মানে এইখানে দুটো আছে, এইখানে দুটো আছে, একটা সপ্তদশ আর একটা অষ্টাদশ। ঠিক আছে, চৈতন্য পরবর্তীটাতে একটা ষোড়শ আর একটা অষ্টাদশ। মানে দুটো ঢুকে আছে। ষোড়শের পরে তো সপ্তম, তাই না? হ্যাঁ কি না, ষোড়শের হ্যাঁ। পরে তো সপ্তম। তাহলে এখানে দুটো ঢুকে আছে, একটা সপ্তদশ আর একটা অষ্টাদশ। এটা অষ্টাদশ। ক্লিয়ার হয়ে গেছে জায়গা তোমাদের? ক্লিয়ার, হাজার। এই জায়গাটা ক্লিয়ার। ওকে, এরপরে এই প্রাক চৈতন্য যুগের ফসল হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। কি বললাম? শ্রীকৃষ্ণ কীর্তন। প্রাক চৈতন্য যুগের ফসল হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয় শ্রীকৃষ্ণ কীর্তন কত শতাব্দীতে লেখা? 1350 থেকে 1500। হ্যাঁ, শতাব্দীটা 1350 বলো, থেকে 1500 শতাব্দীটা লেখা। বলো, ওইটা দেবে না। কত সালে লেখা হয় জীবনেও দেবে না, কত শতাব্দীর রচনা? পঞ্চদশ শতাব্দী। পঞ্চদশ শতাব্দী। পঞ্চদশ শতাব্দী। বলো, ক্লিয়ার হয়ে যাচ্ছে সবকিছু ধীরে ধীরে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়ে যাচ্ছে তো? কোনো সমস্যা আছে এখানে? নেই না। নিশ্চয়। ওকে, আমরা কিন্তু তুর্কি আক্রমণের ক্লাস স্পেশাল ভাবে করব, এই কথাটা কিন্তু মনে রাখবে। ওকে, এরপরে যে জায়গাটা বলছি সেটা কিন্তু শুনবে মনোযোগ সহকারে। ঠিক আছে, একটু এখানে ভালো করে শোনার কিন্তু বিষয় রয়েছে। দেখো বাবার, প্রথমেই তোমাদেরকে আমি বলি যে সাহিত্য কখনো কিন্তু শূন্যতে সৃষ্টি হয় না, মহাকাশে সৃষ্টি হয় না। সাহিত্য কোথায় সৃষ্টি হয় বলো তো? এই প্রতিটা সাহিত্যের এক একটা যুগ থাকে, এবং এই প্রতিটা সাহিত্যই এক একটা যুগের সন্তান। তাহলে প্রাচীন যুগ আমরা একটা পেয়েছি, এখন আমরা কোন যুগ পেলাম? মধ্যযুগ। আমরা তারপরে পাবো আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগের সন্তান আমরা কাকে বলবো? চর্যাপদ। চর্যাপদ, তাই না? মধ্যযুগের হ্যাঁ। শুরুতে এই যে সন্তানটা আমরা পাচ্ছি সেটাকে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কৃষ্ণ কীর্তন। কীর্তন। তারপরে অনেক আছে, বৈষ্ণব পদাবলী আছে, মঙ্গল কাব্য আছে, মঙ্গল কাব্যের অনেকগুলো ভাগ আছে, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, সব কিছু আছে, ভাগবত তাগবত অনুবাদ সব কিছু ঢুকে আছে মধ্যযুগের ভিতরে। তাহলে মধ্যযুগের অনেক সন্তান। তাহলে প্রতিটা, এগুলো তো এক একটা সাহিত্য, তাই না? হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ। প্রতিটা সাহিত্য তার নির্দিষ্ট যুগের কিন্তু এক একটা কি সন্তান বা এক একটা নিদর্শন। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তনটাও তো কোনো যুগের সন্তান বা নিদর্শন, হ্যাঁ কি না? হ্যাঁ। কোন যুগের নিদর্শন এটা? আদি প্রাক মধ্যযুগ, চৈতন্য যুগ। প্রাক চৈতন্য আদি- যুগ বা আদি মধ্যযুগ, এইটা বলা। হ্যাঁ, প্রাক চৈতন্য যুগ, আদি মধ্যযুগ। মধ্যযুগটা ভালো করে মনে রাখবে, আদি মধ্যযুগ। প্রাক চৈতন্য যুগ বলতে পারো, কিন্তু আদি মধ্যযুগ, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে আদি মধ্যযুগ নামটা সব থেকে বেশি ব্যবহৃত হয় পরীক্ষাতে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার? তো তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন যদি আমাদেরকে বুঝতে হয়, কারণ আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি। কি পড়ছি? বাংলা সাহিত্যের ইতিহাস। এরপরে বাংলা সাহিত্যের ইতিহাস আমরা যখন পড়ছি, তখন আমাদেরকে না কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে। আমাদের একটা ধারাবাহিক আলোচনা থাকবে। আমরা হুট করে চর্যাপদ থেকে সিলেবাসে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, মানে ধুম করে শ্রীকৃষ্ণ কীর্তন কবে আবিষ্কৃত হলো, কে প্রকাশ করলো, কিভাবে প্রকাশ হলো, এরকম ভাবে আমরা পড়তে পারি না। কারণ নদীর স্রোতের মতো আমাদেরকে কিন্তু যেতে হবে। একটা স্রোত আছে বাংলা সাহিত্যে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন এই টপিকটা বোঝার আগে আমাদেরকে এটা জানতে হবে যে বাংলার মানুষ বদলালো কিভাবে, বাংলা ভাষাটা বদলিল কিভাবে, সমাজ কিভাবে কোন সময়ে বদলাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে। মনে রাখবে, বাংলা ভাষার যদি শৈশবকাল বলা হয় কোন গ্রন্থে?
কোন গ্রন্থে বাংলা ভাষার শৈশবকালটা ছিল? বাংলা ভাষা জন্মেছিল কোন গ্রন্থে? কৃষ্ণ কীর্তন। কি পড়ালাম তাহলে? চর্যাপদ কি পড়লে তোমরা? এই পড়েছো তোমরা আদি চর্যাপদ। চর্যাপদ। বাংলা ভাষার শৈশব হচ্ছে চর্যাপদ, কিন্তু সেই ভাষা তোমরা বুঝতে পেরেছিলে? না। কারণ সেটা সন্ধ্যা ভাষায় লেখা ছিল, ঠিক আছে? কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বাংলা ভাষার যৌবনকাল হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে ধীরে ধীরে তো উন্নতি হয়, সময় তো পরিবর্তনশীল, হ্যাঁ কি না বলো? সময় তো পরিবর্তনশীল, হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে আমাদেরকে না একটু ইতিহাসে যেতে হবে হালকা করে, নাকি ডাইরেক্ট চলে যাব শ্রীকৃষ্ণ কীর্তনে? তোমাদের ডিমান্ড, বলো কি করব? কাহিনী জানবে? একটু কাহিনী জানবো তারপরে। বলুন। হ্যাঁ, দেখো, তাহলে আমরা আগের ক্লাসে চর্যাপদ আমরা পড়েছি। চর্যাপদের আমরা সময়কালটা কি জেনেছিলাম? কত থেকে কত? দশম থেকে দ্বাদশ শতাব্দীর দশম থেকে। 950 থেকে 1200। হ্যাঁ, তোমরা শতাব্দীটা মনে রাখবে বাবুরা, বারবার বলছি 950 শতাব্দীটা মনে রাখবে। আমি চর্যাপদ বলেছি, চর্যাপদের সময়কাল বা রচনাকাল কত শতাব্দীতে ছিল? দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। দশম থেকে দ্বাদশ শতাব্দী। ঠিক না? দশম থেকে দ্বাদশ শতাব্দী। তো তাহলে কারা রচনা করেছিল? বৌদ্ধ সহজীয় সাধকরা। বৌদ্ধ সহজিয়া সাধকরা। এরপরে এই যে সময়টাতে এগুলো রচনা হচ্ছে, ওই সময়টাতে কোন বংশের রাজা শাসন চলছিল? সে পাল বংশের। ইতিহাস, যেখানে ইতিহাস নেই সেখানে সাহিত্য নেই, কথাটা মনে রাখবে। তাহলে পাল বংশের শাসন সেখানে চলছিল, কারণ পাল বংশের সবাই ছিল বৌদ্ধ ধর্মে দীক্ষিত। তো এই সময়টাতে এই বৌদ্ধ ধর্ম বিশেষত সব থেকে বেশি আর কি এই বজ্রযান এবং সহজযানের প্রভাবটা কিন্তু সব থেকে বেশি ছিল। তো আমাদের এই বৌদ্ধ সহজীয় সাধকরা কোন যানের অন্তর্ভুক্ত? সহজযানের অন্তর্ভুক্ত। তো এই সময়, এই পাল যুগের এই সময়টাতে, এই সময়ে মানুষ বসবাস করত, ঠিক না? প্রাচীন যুগেও তো মানুষ বসবাস করত, কি বসবাস করতো না? করতো। সেখানেও আমাদের মতো মানুষ ছিল, সেখানেও মানুষের জীবনে মানে যুদ্ধ ছিল, সেখানেও দারিদ্রতা ছিল, সেখানেও মানুষের রোগ হতো, সেখানেও মানুষরা নিয়তির নিয়মে বা ঈশ্বরের বিধানে মৃত্যুবরণ করত। কিন্তু তবু কি তারা বেঁচে ছিল না? বলো, বেঁচে তো ছিল। আমার সাথে কিন্তু ছিল কথা স্যার। বলতে হবে, এটা অফলাইনের মতো চুপচাপ হ্যাঁ। শুনবো এরকমটা কিন্তু নয়, কথা বলতে হবে আমার সাথে। ছিল। কিন্তু এই যে আমাদের আধুনিক যুগের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আমরা এটাই করি তো, হ্যাঁ কি না? নিজেদের মুক্তি দেখি হ্যাঁ। সব সময় আমরা। কিন্তু সেই সময়ে যে সকল সাধকরা ছিল, সেই সময়ে যে সকল মানুষগুলো ছিল, তাদের আধ্যাত্মিকতাটা অনেক হাই লেভেলের ছিল। সেই সময়ের যে জায়গাটা, সেখানে মানুষ না অন্যরকম ভাবে চলতো, আধ্যাত্মিক জগতের একটা ভাব ছিল। সেখানে জন্ম কেন হচ্ছে, মৃত্যু কেন হচ্ছে, মুক্তি কিভাবে পাওয়া যায়, অর্থাৎ এই ভব সংসারের বেড়াজাল থেকে আমরা কিভাবে পরমাত্মার সাথে আমরা মিলিত হতে পারবো। সেই জন্যই তো আমরা দেখছি চর্যাপদে কি আমরা প্রেমের কাহিনী দেখেছি? রাধা এবং কৃষ্ণ সুসুরি লাগছে সেখানে। শ্রীকৃষ্ণ কীর্তন যখন আসবে, যখন বড়ুচণ্ডী দাস পৌরাণিক কাহিনীটিকে একদম মাটির ভিতরে নিয়ে এসে একদম পৌরাণিক রাধাকে এবং পৌরাণিক কৃষ্ণকে একদম মাটির মানুষ করে নিয়ে তাদের দুজনের ভিতরে সুরসুরি লাগিয়ে দিয়েছে এবং সুরসুর করে তারা দুজন প্রেম নিবেদন করছে। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে এটা। একদম আমরা যে কৃষ্ণকে জানি, যে রাধাকে জানি, সেই রাধার সেই কৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা কৃষ্ণ নয়। এখানে কৃষ্ণ ছাপরি, এক নম্বরের ছাপরি হচ্ছে কৃষ্ণ, যার মনের ভিতরে শুধু বাসনা ছাড়া আর কিছু নেই। রাধার রূপ দেখে তাকে কি করে ভোগ করতে পারবো, তার ওই শরীরটার দিকেই তার চিন্তা ভাবনা রয়েছে। যখন তোমরা পড়বে সেকেন্ড সেমিস্টারে ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা, বুঝতে পারছো তো? তাহলে এখন ঘটনাটা হলো মধ্যযুগে এসে প্রেমের কাহিনী শুরু হয়েছে, কিন্তু প্রাচীন যুগে প্রেমের কাহিনী ছিল না। সেখানে কি ছিল? আধ্যাত্মিকতা ছিল, ঠিক না?
আধ্যাত্মিক একটা ভাব ছিল, সেখানে হ্যাঁ, মানুষ মুক্তি চাইতো, নির্বাণ লাভ চাইতো, হ্যাঁ কি না? কিসের থেকে? এই জগৎ হ্যাঁ, স্যার। সংসার থেকে তারা মুক্তি চাইতো, তারা সেখানে মুক্তির পথ লিখেছিল। কিন্তু সত্যি করে বলো তো, এই মুক্তির পথ কিভাবে মুক্তি লাভ করা যায়, কিভাবে নির্বাণ লাভ করা যায়, কিভাবে মহাসুখ অর্জন করা যায়, কিভাবে সহজ আনন্দ পাওয়া যায়, এটা কি তারা খুব সহজ ভাষায় লিখেছিল? বাংলা ভাষাতে তো লিখেছিল, কিন্তু খুব সহজভাবে কি লিখেছিল? তারা সরাসরি লিখেছিল? মানুষ কি বুঝতে পেরেছিল না সেটা? স্যার। নিশ্চয়ই না। তারা না, কোন স্যার। ভাষা ব্যবহার করেছিল? সন্ধ্যা ভাষা ব্যবহার করেছিল, ঠিক না? না, স্যার। কেন? কারণ সেটা সাধনার বিষয় ছিল। এখন সাধনার যে গোপন তত্ত্ব, সেটা তো সবাইকে বলা যাবে না, সেই জন্য তারা সন্ধ্যা ভাষা ব্যবহার করেছিল। অযোগ্য মানুষের হাতে পড়লে কি সাধনার অপব্যবহার হতে পারে, সেই জন্য তারা সন্ধ্যা ভাষা ব্যবহার করেছিল, ঠিক না? তাহলে আমরা চর্যাপদে দেখেছি যে সেখানে প্রেমের কথা তো আছে, সামাজিক পরিবেশের কথা তো আছে, আমাদের দিন দুঃখিনী মানে ওই সবর সবরী, ডোম ডম্বি, এদের কথা তো আছে, কিন্তু সেগুলো বাহ্যিক, সেগুলো রূপক অর্থে আছে, তার একটা ইনার মিনিং আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে চর্যাপদ এর জায়গাটা আমরা যদি বাইরে থেকে দেখি, তাহলে আমাদের বাঙালির সমাজ জীবনের কথা মনে হতে পারে, সেখানে প্রেম আছে বলে মনে হতে পারে, কিন্তু যদি আমরা ভিতরে চলে যাই, ওর গূঢ় অর্থের দিকে চলে যাই, তাহলে আমরা লক্ষ্য করব এর ভিতরে একটা সাধন তত্ত্বের ব্যাপার রয়েছে, যে সাধন তত্ত্বের পুরো বিষয়টা তোমরা আগের ক্লাসে জেনেছো, হ্যাঁ কি না? বলো, জেনেছো? স্যার। হ্যাঁ, স্যার। তাহলে এটা গেল চর্যাপদ, এটা একটা যুগ গেল। এরপরে এই পাল যুগকে ধ্বংস করে ঢুকে গেল সেন যুগ। সময় সব সময় পরিবর্তনশীল, সময়ের মানচিত্র সব সময় পরিবর্তনশীল, হ্যাঁ কি না? বলো, কিছুদিন আগে কেউ রাজ হ্যাঁ। করছিল, এখন পশ্চিমবঙ্গের বুকে অন্য কেউ রাজ করছে, সময় বদলাচ্ছে, কিন্তু সমাজটা কি এক থাকছে? প্রত্যেকটা যুগে যারা রাজ করছে তারা নিজের মতো করে সমাজ তৈরি করছে, কেউ প্রচুর অরাজকতা সৃষ্টি করছে, কেউ প্রচুর হৃদয় দরদি, হ্যাঁ কি না? হচ্ছে তো। বিজয় থালাপতির নাম শুনেছো তো তোমরা? সিনেমা তো দেখো। হ্যাঁ। আজকে সে তো পিএম হয়েছে মেবি, নাকি? আমি নামে ওই যাই হোক আর কি। তো সেখানে তুমি লক্ষ্য করে দেখবে, সেখানে সে কি করলো, সে হৃদয় দরদি মানুষ, 2 মাস হতে না হতেই সে কি করলো না, মেয়েদেরকে এমন ভাবে প্রোটেকশন দেওয়া শুরু করলো, মেয়েরা যেখানেই বার হোক সাথে সাথে ওদের 2-3 জন পুলিশ অফিসার ওদের সাথেই ঘোরাফেরা করবে, যদি রাত্রি হয় তো। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে সব জায়গার ভাগ আছে। মানুষ হিসেবে, ওদের কাজকর্ম হিসেবে সমাজের মানুষের কি হয়, চলাফেরা, নিয়ম নীতি সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। তাহলে কারা এলো? পাল। পাল থেকে কারা এলো? হেমন্ত সেন করেছিল সম্ভবত, আমার যতটা মনে পড়ে, ঠিক আছে? হেমন্ত সেন বলে একজন ব্যক্তি সে পাল বংশকে হারিয়ে নিয়ে সেন বংশ প্রতিষ্ঠা করল। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছো আমি কি বললাম? ক্লিয়ার হয়েছে? তাহলে পাল যুগ শেষ হলো। এখানে খুব ভালো করে একটু মনে রাখবে বাবুরা, যে তোমরা বাংলা সাহিত্য পড়তে গিয়ে না পরবর্তী সময় 2টো কনসেপ্ট পাবে, একটা হবে আর্য আর একটা হচ্ছে অনার্য। 2টো শব্দ শুনেছো তোমরা? হ্যাঁ স্যার। আগে শুনেছো হ্যাঁ, কিনা স্যার। আমি জানি না। আর্য, এই এই সেন বংশের যারা, এরা এরা ছিল আর্য জাতি। ঠিক আছে? কারণ এটা মনে করা হয় যে সেন মানে সেন বংশের যারা ছিল তারা ছিল ব্রাহ্মণ, ওকে, তারা ছিল ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ। বলা হতো এরা বাইরের দেশ থেকে এসেছিল, দাক্ষিণাত্য, ওই সম্ভবত কর্ণাটকের ওই জায়গাগুলো থেকে। ওরা এসে কি করলো, কাদের এন্ট্রি হলো? সেন বংশের এন্ট্রি হলো। এরা ছিল ব্রাহ্মণ্য জাতি, এরা ছিল আর্য, এরা ছিল প্রচুর গোরা। ঠিক আছে? গোরা, গোরা মানে বুঝো তো? গোরা সাদা আর কি, ফর্সা সাদা। চামড়ার মানুষ, ঠিক আছে? তো এরা এসে নিয়ে এই যে যারা বজ্রযান বলো, হীনযান বলো, মানে মহাযান, হীনযান, এই 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 যে যে সকল বিষয়গুলো, এগুলোকে তারা ঘৃণা করলো। আমাদের সবাই কি পণ্ডিত? হ্যাঁ রে, বল, সবাই সবাই বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটা তো পড়েছিস তো তোরা? বাংলা ভাষায় বিজ্ঞান হ্যাঁ স্যার, ক্লাস 10-এ। করেছি। সেখানে কি সবাই ইংরেজি জানতো? 2টো দল ভাগ না। ছিল নাকি?
হ্যাঁ তাহলে আমাদের সমাজের হ্যাঁ স্যার। ভিতরেই তো দুটো তিনটে বিষয় আছে, একটা অনেক উঁচু তলার মানুষ, একটা মধ্য, একটা নিম্ন। তো তাহলে প্রতিটা সমাজে তো নিম্ন মানুষ থাকে, মধ্য মানুষ থাকে, প্রান্তিক মানুষ থাকে। তো এই ব্রাহ্মণরা কি করলো, এই লৌকিক মানুষগুলোকে যারা একদম মাটির মানুষ তাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। কেন? কারণ এরা নীচ। ব্রাহ্মণরা ছিল সংস্কৃত, ওরা সংস্কৃত পরায়ণ মানুষ, ধার্মিক পরায়ণ মানুষ। ওরা সবসময় পৌরাণিকটাকে সব থেকে বেশি কি করেছিল, প্রাধান্য দিয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এইসবকে প্রাধান্য দিয়েছিল, আমাদের লৌকিক দেব দেবতাকে প্রাধান্য দেয়নি। তাহলে অনার্য কারা? যারা আমাদের লৌকিক দেবদেবী, চণ্ডী, মনসা, ধর্ম ঠাকুর, এদেরকে পুজো করতো, তাদেরকে কি বলা হয়, অনার্য। ব্যাপারটা বুঝতে পারলে? কি বললাম? আর আর্য কারা? আর্য হচ্ছে তারা ওই যারা একটু সংস্কৃত সংস্কৃত মানুষ, তাদের ভাষা সংস্কৃত, ঠিক আছে, সংস্কৃত নিয়ে লেখালেখি করতে তারা পছন্দ করে, একটা আভিজাত্য তাদের ভিতরে আছে, একটা রাজকীয় ভাব তাদের ভিতরে আছে, তারা হচ্ছে আর্য। তাহলে সেন বংশের রাজারা ছিল আর্য। ব্যাপারটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার এখন ঘটনাটা হলো, সেন বংশের রাজত্ব সামনের দিকে এগোতে থাকলো, অত্যাচার চলতে থাকলো নিম্ন শ্রেণীর মানুষের উপর। এখন ঘটনাটা হলো, সব জিনিস কি এক জায়গায় স্থায়ী থাকতে পারে? সত্যি করে বলো তো, বলো। একজন রাজাই না কি স্যার সব সময় নিজের রাজ্য চালাতে পারে? তার কি পরিবর্তন হয় না? সময় পরিবর্তনশীল। যত মানুষ অত্যাচারিত হবে তাকে কিন্তু সেখান থেকে হাঁটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে জনগণ। তো ধীরে 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 কি হলো না, একটা সময় শেষ যে রাজা লক্ষণ সেন, শেষ রাজা কে? পাল বংশের, সরি সেন বংশের লক্ষণ সেন লক্ষণ সেন, হ্যাঁ ঠিক আছে, লক্ষণ সেন লক্ষণ সেন। এইখানে একটা ভালো জিনিস বলবো, এইটা মনে রাখার বিষয়। লক্ষণ সেন, এই লক্ষণ সেনের আমলে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে জয়দেব। কি নাম বললাম, বলো আমাকে? জয়দেব। 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 সে প্রথম রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে কাব্য লিখেছিল। তাহলে প্রথম একটা কোশ্চেন, তোমাদেরকে যদি কেউ বলে যে তোমরা বলো যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে প্রথম কাব্য কে লিখেছিল? জয়দেব লিখেছিলেন জয়দেব লিখেছিল। এখন সত্যি করে বলো তো আমাকে একটা বিষয়, জয়দেব কার আমলে বসবাস করছে? লক্ষণ সেন, হ্যাঁ কি না? লক্ষণ সেন। এই সময়ের ভাষাটাকে, কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হতো? কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হতো? সংস্কৃত। তাহলে তাহলে একটু আমাকে বলো তো, জয়দেব তাহলে কোন ভাষাতে লিখবে কাব্যটা? সংস্কৃত ভাষাতে লিখবে সংস্কৃত ভাষাতে, তাই না? তাহলে জয়দেব জি। লক্ষণ সেনের পৃষ্ঠপোষকতায়, মানে মনে করো কোনো একটা রাজার কাছে বা কোনো একটা রাজার আন্ডারে থাকাকালীন তার খেয়ে পড়ে যদি কোনো কবি লেখে ওর আদেশ মতো, তাহলে সেটাকে পৃষ্ঠপোষকতা বলা হয়, ঠিক আছে? তো লক্ষণ সেনের আমলে বা ওর পৃষ্ঠপোষকতায় জয়দেব একটা কাব্য লিখলো। কি ভাষায় লিখলো? সংস্কৃত ভাষায় লিখলো, সংস্কৃত রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। তাহলে এত কিছু বলার এই এই একটাই কারণ, এই রাধা কৃষ্ণের প্রেম কাহিনী প্রথম যেটা কাব্য সেটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম। কি বললাম? জয়দেবের জয়দেবের গীত গোবিন্দম গীত গোবিন্দম। ক্লিয়ার হয়েছে জয়দেবের বিষয়টা? গীতগোবিন্দ। এই গীত গোবিন্দমটাকেই ফ্লো করে বাংলাতে আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা লিখছি সেটা বড়ু চণ্ডীদাস এটাকে ফ্লো করেই কিন্তু বানিয়েছে, সেই জন্যই আজকে এত কিছু বলা, নাহলে আমি কিছু বলতাম না এগুলো। তাহলে এখানে বিষয়টা হচ্ছে, দেখো যে জয়দেবের গীত গোবিন্দম বা গীত গোবিন্দম যে কাব্যটা সেটা সংস্কৃত ভাষায় লেখা, এবং প্রথম, এটা তো বাংলা সাহিত্যে কি প্রথম হবে? বলো, বাংলা সাহিত্যে প্রথম হবে? না কেন হবে না? কারণ এটা তো সংস্কৃত ভাষায় লেখা, হ্যাঁ কি না? এটা তো সংস্কৃত ভাষায় লেখা। সংস্কৃত ভাষায় লেখা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী কি বাংলা সাহিত্যে প্রথম হতে পারে? আমাকে এটা বলো। না স্যার। হতে পারে না। না স্যার কিন্তু প্রশ্নটা যদি এইভাবে করা হয় যে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে নিয়ে প্রথম কে কাব্য লিখেছিল, তখন তো জয়দেব হবে, হবে তো জয়দেব। হ্যাঁ স্যার। কিন্তু হ্যাঁ, স্যার। বাংলাতে যদি বলা হয় তাহলে বড়ু চণ্ডীদাস। ব্যাপারটা বুঝতে পারছো? যাকে নিয়ে আমরা পড়বো, যেটা আমাদের কনসেপ্ট। হ্যাঁ স্যার। কিন্তু এখন বিষয়টা হলো যে এই সংস্কৃত ভাষায় এই বেটা তো লিখে দিল রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। কাব্যটার নাম কি বললাম? জয়দেবের গীত গোবিন্দম, মানে গীত গোবিন্দম গীত actually। গোবিন্দম কাব্য ঠিক আছে, তাহলে এখানেও তো একটা রাধা আছে, এখানেও তো একটা কৃষ্ণ আছে, হ্যাঁ কি না রে? বল, প্রেম কাহিনী তো রাধা এবং হ্যাঁ স্যার কৃষ্ণের।
তাহলে এখানেও কৃষ্ণ আছে, এখানেও রাধা আছে। বড়ু চণ্ডীদাসেরও কৃষ্ণ আছে, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও রাধা আছে, সেটা আমরা বুঝবো একটু পরে। তো এর পরে যে ঘটনাটা, এরপরে মেবি 18টা ঘোড়া নিয়ে আর কি একজন ব্যক্তি আক্রমণ করে দিচ্ছে এই সেন বংশের উপর। এই আক্রমণটার নামেই হচ্ছে তুর্কি আক্রমণ। কি আক্রমণ? কি আক্রমণ? তুর্কি আক্রমণ। লক্ষণ সেনকে আক্রমণ করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ব্যাপারটা বুঝতে পেরেছ? ব্যাপারটা বুঝতে পারছো? ওই 1201 থেকে 1350, 150 বছর অন্ধকার যুগ ছিল। অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে নিয়ে কি করলো না, নবদ্বীপ আক্রমণ করছে। এবং লক্ষণ সেন যখনই দেখেছে, লক্ষণ সেন তখন ন্যাচ গুটাই পালাইছে। লক্ষণ সেন, বুঝলি না, সে যুদ্ধ করেনি। লক্ষণ সেন চলে গেছে, ও পূর্ববঙ্গে ফুটে দিয়েছে। তখন তুর্কিদের প্রতিষ্ঠা হলো। এখন যখনই তুর্কিদের প্রতিষ্ঠা হলো, বিষয়টা ওদের সেন বংশকে হারিয়ে তুর্কি শাসন যখন শুরু হলো, তখন কিন্তু আমাদের বাংলার সামাজিক এবং সাংস্কৃতিক যে আমাদের যে জীবন, সাধারণ যে জীবন, সেটার ভিতরে একটা মানে বিরাট বড় একটা বিপর্যয় নেমে আসে। প্রায় 150 বছর ধরে একটা ভয়ঙ্কর অস্থিরতা চলেছিল। যেমন আমাদের ইংরেজ শাসন চলেছিল না, চলেছিল তো 200 বছর, হ্যাঁ, ঠিক ছিল। তো সে কারণে এই সময় না বিভিন্ন কবি সাহিত্যিক পালিয়ে গেছিল আর কি। এই সময় কোনো রকম কোনো কাব্য রচিত হয়নি। সেই জন্য এই 150 বছরটাকে অন্ধকার যুগ বলা হয়। ব্যাপারটা বুঝতে পারছো? তো যদিও আমরা স্পেশাল ক্লাস করব একটা তুর্কি আক্রমণকে নিয়ে, ঠিক আছে? তো এরপরে এই সময়টাতে কোনো কিছু হয়নি, কোনো কিছু লেখা হয়নি। তাহলে তুর্কি আক্রমণ হচ্ছে 1201 থেকে 1350, ঠিক আছে? 1350। এই যে অস্থিরতা, এই অস্থিরতাটাকে কাটিয়ে আবির্ভাব হলো বড়ু চণ্ডীদাসের। আর সে কি লিখলো বলো? সে কি লিখলো? বড়ু চণ্ডীদাস, এইখানে দেখ না রে বাপরা, এইখানে দেখ না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কৃষ্ণ কীর্তন। বলো, কাহিনী ধীরে 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 ক্লিয়ার হয়েছে তোমাদের? কাহিনীটা কিভাবে হচ্ছে, বিষয়টা হ্যাঁ স্যার। হয়েছে? রেকর্ডিং আবার একবার শুনে নেবে। আমিও এত পণ্ডিত নই যে একবার শুনেই সব কিছু মনে থাকে। একবার রেকর্ডিং শুনে নেবে, তাহলে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখলো? বড়ু চণ্ডীদাস। এরপরে বিষয়টা হলো, শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটা আমাদের পুরো যে বাংলা সাহিত্য, তার ভিতরে না অনেকগুলো বিষয় আছে। একটা বৈষ্ণব সাহিত্য আছে, একটা মঙ্গল কাব্য আছে বা মঙ্গল সাহিত্য, একটা অনুবাদ সাহিত্য, অনেকগুলো এরকম পার্ট আছে। তো তাহলে কোন সাহিত্যের মধ্যে পড়ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য? না, বৈষ্ণব সাহিত্যের মধ্যে পড়ছে। বৈষ্ণব সাহিত্য। কোন সাহিত্যের মধ্যে পড়ছে বললাম? বৈষ্ণব সাহিত্যের মধ্যে। এবার বৈষ্ণব, এখানে বৈষ্ণব মানে তো বিষ্ণু, বৈষ্ণব মানে তো বিষ্ণু, বিষ্ণুর উপাসক যারা হয়, হ্যাঁ কি না? বিষ্ণুর উপাসক তারাই তো বৈষ্ণব। এটা তো জানো তোমরা সবাই, যারা বিষ্ণুর উপাসক তারা বৈষ্ণব। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি থাকে? রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী। তাহলে বৈষ্ণব সাহিত্য হলো কি করে? এটাও তো একটা প্রশ্ন। তোমরা জিজ্ঞেস করতে পারো কাউকে যে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনকে যে বৈষ্ণব সাহিত্যের আন্ডারে রাখছি, এবং বৈষ্ণব সাহিত্য তো বিষ্ণুর উপাসক যারা হয় তাদেরকে বৈষ্ণব বলা হয়, তাদের সাহিত্য বৈষ্ণব সাহিত্য হওয়া উচিত ছিল। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আছে, তাহলে বৈষ্ণব সাহিত্য হচ্ছে কেন? এটা তো একটা কোশ্চেন, হ্যাঁ কি না? এটা তো একটা কোশ্চেন, বল, এটা একটা কোশ্চেন। এখন বিষয়টা হলো, দেখ এই জায়গাটাতে বিষয়টা আছে, বাকি যে যুগ বিভাগগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে আমরা জানতে পারবো। ওকে, এখানে একটা ভালো কনসেপ্ট আছে, এইটা একটু বুঝে নেবে। আসছি এইখান থেকে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের জায়গাটা। বিরক্ত লাগেনি তো তোমাদের? না স্যার। তাহলে আমি কি বললাম না, বৈষ্ণব সাহিত্যের মধ্যে পড়ছে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, তাই না রে? হ্যাঁ কি না? হ্যাঁ। কার লেখা আবার একবার জিজ্ঞেস করি? বুড়া চণ্ডীদাস নয়, বড়ু চণ্ডীদাস। হ্যাঁ, বুড়া চণ্ডীদাস পরীক্ষায় লিখে দিস না, বুড়া চণ্ডীদাস, ছোকরা চণ্ডীদাস আছে, যদি এরকম অনেকগুলো চণ্ডীদাস, তো বড়ু চণ্ডীদাস আর কি।
তো এটা বৈষ্ণব সাহিত্যের মধ্যে অন্তর্গত। কি করে সেটা একটু বুঝবে। আমাদের যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের প্রধান দেবদেবী কারা? তিনজন দেব মানে আমাদের আছে আর কি, প্রধান যাটাকে বলা হয় পৌরাণিক দেবদেবী। বলো তিনজন, তিনটা নাম একসাথে উচ্চারণ হয়, ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনটে নাম আছে তো, হ্যাঁ কি না? এখানে কি কৃষ্ণর স্যার। কোনো কনসেপ্ট হ্যাঁ, আছে? বলো, এখানে কি হ্যাঁ, কৃষ্ণর কোনো কনসেপ্ট আছে? নিশ্চয়ই নেই। না কিন্তু কৃষ্ণর কনসেপ্টটা কাকে কেন্দ্র করে আসে? বিষ্ণুকে কেন্দ্র করে আসে নাকি? বিষ্ণুর হ্যাঁ, অবতার স্যার। নয় কি কৃষ্ণ? স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ একটা জিনিস মনে রাখবে, মহাভারতেও লেখা আছে যে আমাদের যুগে যখন যখন অন্যায়ের ভাবটা বেড়ে যাবে, যখন যখন অত্যাচারের সীমাটা ছাড়িয়ে যাবে, তখন তখন ভগবান বিষ্ণু আমাদের এই ধরাধামে বা পৃথিবীতে কি করবেন? অবতার রূপে আসবেন এবং সেই অত্যাচারীকে ধ্বংস করবেন। এই কাহিনী আমরা সবাই জানি, হ্যাঁ কি না? সবাই তো জানি। হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। তো এখন এই বিষ্ণুর মোটামুটি না 10টা অবতার আছে, ঠিক আছে? কটা অবতার? 10টি অবতার। এই বিষ্ণু বাবুর আমাদের 10টা অবতার কিন্তু রয়েছে, এই জায়গাটা কিন্তু মনে রাখবে। সব থেকে প্রথম কি হয়েছিল? মৎস্য অবতার হয়েছিল, ঠিক না? তারপরে কুর্ম অবতার হয়েছিল, বরাহ অবতার, হ্যাঁ কি না? তারপরে তো একটা সিনেমায় বার হয়েছিল, নৃসিংহ সিনেমাটা বার হয়নি একটা? দেখবে সেই প্রহ্লাদের কাহিনীটা। ওকে, তারপরে বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, এবং বর্তমানে যেটা হবে আমাদের অত্যাচারের পরিমাণটা দিনকে দিন বাড়ছে, তো কে আসবে বর্তমানে? কি নামটা? কল্কি, তাই তো? কল্কি। শুনেছো তো, কল্কি। ওকে, তো এখানে মেন বিষয় হলো এই যে রাবণ, রাবণ কি মানে প্রচুর ভালোবেসেছিল মানুষজনকে? আসো তোমাদেরকে একটু দুধু ভাতু খাওয়ায়, এরকম করেছিল কি রাবণ? না না না, করেনি। অত্যাচারের পরিমাণ কিন্তু খুব বেশি বেড়ে গেছিল। কিন্তু এই রাবণ বেটা কিন্তু শিবের ভয়ঙ্কর বড় কি ছিল? ভক্ত ছিল, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। কিন্তু তবুও হেরে গেছে, ভক্ত। কারণ হ্যাঁ। অহংকার ছিল প্রচুর মানুষটার, ঠিক না? নাহলে এই রাবণ কিন্তু কখনোই পিঠ পিছে বার করেনি, এইটা কিন্তু মনে রাখবে। সেই জন্যই মেঘনাদবধ কাব্যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে রাবণ হিরো আর রাম কি ভিলেন, কেউ সমালোচনা করতে পারেনি সেভাবে, ঠিক না? যে এই যে মধুসূদন দত্ত বলছে রাবণ হিরো, এমন যুক্তি দেখিয়েছে যে সেই রকম ভাবে কেউ ওর বিরুদ্ধে কথা বলতে পারেনি, ঠিক না? মেঘনাদবধ কাব্য। তো এখন ঘটনাটা হলো, এর অহংকার ছিল অনেক, এর পতন অনিবার্য ছিল, অহংকারের পতন। তো বিষ্ণু তখন কোন রূপে অবতার করেছিল একে ধ্বংস করার জন্য? রাম। রাম। রাম রাম। রূপে। এবারে দেখ রে ভাই, এই বিষ্ণু আসবে পৃথিবীতে, এলে লোনলি ফিল করবে না? বল না, একা একা কি করে থাকবে? ওর একটা সাথী তো চাই নাকি? এসেছিল কে তার সাথে? লক্ষ্মী দেবী আমাদের সীতা। সীতা হয়ে মানে এসেছিল, ঠিক আছে? সীতা। আচ্ছা। ওকে, ধ্বংস হলো। হ্যাঁ। তারপরে মথুরাতে একজন আরো একজন জন্ম নিল, তার নাম হচ্ছে বাবু কংস, ঠিক না? কৃষ্ণের কে হয়? মামা। মামা হয়। তো তাহলে তো তাহলে বিষ্ণু তখন আবার একবার অবতার রূপ ধারণ করলো। কি অবতার? কাকে মেরেছিল রে কংস? কৃষ্ণ রূপে। কৃষ্ণকে, কংসকে কে কৃষ্ণকে মেরেছিল? মেরেছিল, কৃষ্ণ কংসকে কে মেরেছিল? কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, আর এই সময়টাই তো মহাভারত কৃষ্ণই হয়েছিল, মেরেছে তাই না? কংসকে। এই জায়গাটা থেকে, এই কৃষ্ণ থেকেই মহাভারত হয়েছিল। না হলে আমরা কি করে বুঝবো যে ভাগবত, আমাদের এই যে শ্রীমদ্ ভাগবত গীতা, তারপরে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে জ্ঞানগুলো, সে যদি অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার না হতো, তাহলে কি সেই জ্ঞানটা দিতে পারতো অর্জুনকে? বলো, পারতো কি? না স্যার। পারতো না। তাহলে এই মানুষটা কৃষ্ণ রূপে অবতার করলো। এরপরে কৃষ্ণ রূপে যখন অবতার করলো, তখন মা লক্ষ্মীকেও তো লোনলি ফিল যাতে আমাদের কৃষ্ণ না করে, তার জন্য তো আসতে হবে নাকি? হ্যাঁ কি না? বলো, প্রিয় হ্যাঁ। বেনা তোমার হ্যাঁ, কোথায় স্যার। যায় আর কি, ওর প্রিয়কে তো চায়। তো তখন লক্ষ্মী কি রূপে এলো? রাধা। রাধা রূপে এলো। এরপরে এই রাধা রাধা রূপে। রূপে যখন মর্ত পৃথিবীতে এরা দুজন জন্মগ্রহণ করলো, তখন বিরাট প্রেম কাহিনী শুরু হয়ে গেছে রাধা কৃষ্ণের। ব্যাপারটা বুঝতে পেরেছো?
তো এই যে একটা বিরাট প্রেম কাহিনী শুরু হলো ওদের দুজনের ভিতরে, তো যে সাহিত্যে আমরা এই রাধাকৃষ্ণের প্রেম কাহিনীটা পাই সেইটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী, সেটাই হচ্ছে বৈষ্ণব সাহিত্য। ব্যাপারটা বুঝতে পারছো? সেটাই হচ্ছে কি, তোমাদেরকে যদি বলা হয় বৈষ্ণব সাহিত্য কি, বৈষ্ণব তাহলে পদাবলী। ভাববে যে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী যুক্ত যে সাহিত্য সেটাই হচ্ছে বৈষ্ণব সাহিত্য। হ্যাঁ কি না? এত দূর অব্দি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কিন্তু আমাদের প্রশ্ন ছিল হ্যাঁ স্যার। যে রাধাকৃষ্ণের কাহিনী বৈষ্ণব সাহিত্য কেন? কারণ কারণটা কি? বিষ্ণুর উপাসক কারা? বলো, বিষ্ণুর উপাসক কারা? বৈষ্ণবরা। এখানে দেখবে লেখা রয়েছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী যে সাহিত্যে আমরা পাই তাই মূলত বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী। ওকে, কিন্তু আমাদের মেন প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা রাধাকৃষ্ণকে পাচ্ছি, আমরা বৈষ্ণব পদাবলীতেও রাধাকৃষ্ণকে পাচ্ছি, হ্যাঁ কি না? বৈষ্ণব পদাবলীতেও রাধাকৃষ্ণ। তোমরা ক্লাস 12-11 পড়ে এসেছো, যদিও ওই সাহিত্যের ইতিহাস তোমাদের ছিল না টেক্সটে, মানে ওই যেটা ওই হ্যাঁ স্যার ছিল। সংস্কৃতির ইতিহাসটা। হুম। বৈষ্ণব সাহিত্য আমরা রাধাকৃষ্ণকেই পাই, কিন্তু তবু এটা বৈষ্ণব সাহিত্য কেন? এই জায়গাটাতে ওর অ্যান্সারটা কিন্তু রয়েছে, খুব ভালো করে একটু দেখে নেবে। বিষ্ণুকে অবলম্বন করেই বৈষ্ণব ধর্মের উত্থান, এটা তো সবাই জানো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মনে মনে হ্যাঁ রাখবে স্যার। যে অবলম্বন করে বৈষ্ণব পঞ্চম ধর্ম। খ্রিস্টাব্দের কয়েকটা লেখা এবং মুদ্রায় ইয়ার উল্লেখ পাওয়া গেছে যে বিষ্ণু থেকেই বৈষ্ণব শব্দটার উদ্ভব হয়েছে। এরপরে আমরা যাকে কৃষ্ণ বলি তিনি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু, নয় কি রে? বলো, যাকে আমরা হ্যাঁ। কৃষ্ণ বলি সে কি বিষ্ণু নয়? সেই তো অরিজিনাল বিষ্ণু, তার তো হুম। একটা অবতার। কারণ বিষ্ণুর অন্যতম এক অবতার রূপ হচ্ছে কে? আমাদের এই কৃষ্ণ, হ্যাঁ কি না? বলো, তাহলে বিষ্ণুর অবতারেই তো কৃষ্ণ, তাহলে যেই বিষ্ণু সেই তো কৃষ্ণ, ঠিক না? আর যেই রাধা, যেই সীতা মা, সেই তো লক্ষ্মী। তো তাহলে আমরা রাধা কৃষ্ণর প্রেম লীলা পাচ্ছি, হ্যাঁ মানে স্যার। অ্যাকচুয়ালি বিষ্ণু আর লক্ষ্মীর প্রেম লীলা পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে সেই কারণে আমরা বৈষ্ণব সাহিত্যে বা বৈষ্ণব পদাবলীতে যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আমরা পাই, ঠিক আছে, সেটাই অ্যাকচুয়ালি কি? বৈষ্ণব সাহিত্য। বলো, ক্লিয়ার হয়ে গেছে কেন বৈষ্ণব সাহিত্যের আন্ডারে শ্রীকৃষ্ণ কীর্তন ঢুকছে? ব্যাপার ক্লিয়ার সবার কাছে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, ক্লিয়ার তো রে? আমি কিন্তু বারবার জিজ্ঞেস করি, হ্যাঁ, অসুবিধা হলে বলবে। এই হলো বিষয়, এটা গেল আমাদের কাহিনী যে শ্রীকৃষ্ণ কীর্তন অ্যাকচুয়ালি কিভাবে এলো, কিভাবে না, বৈষ্ণব সাহিত্যের মধ্যে কি করে পড়লো শ্রীকৃষ্ণ কীর্তন। ওকে, তো তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বৈষ্ণব সাহিত্য কাকে বলে বা বৈষ্ণব সাহিত্যে আমরা কি পাই, তাহলে আমরা কি লিখবো? নিজেরা বলো, বৈষ্ণব সাহিত্যে আমরা কি পাই? প্রেম কাহিনী। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের প্রেম প্রেম কাহিনী। কাহিনী। এরপরে যেটা হবে সেটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ সহকারে শুনবে, এখান থেকে প্রশ্ন আসে। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম আলোচনার শুরুতেই যে প্রথম রাধাকৃষ্ণের প্রেম লীলা লিখেছেন কে? লক্ষণ জয়দেব। সেনের আমলে জয়দেব। জয়দেব। এর কাব্যটার নাম কি ছিল? জয়দেবের গীত গোবিন্দম। গীত গোবিন্দম কাব্য। কি ভাষায়, গীত গোবিন্দ। কি ভাষায় লিখেছিল? সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষাতে সংস্কৃত। লিখেছিল। দ্বিতীয় লিখেছে আমাদের বিদ্যাপতি। বিদ্যাপতি যে ভাষায় লিখেছিল সেটা হচ্ছে মৈথিলি ভাষায় লিখেছিল, ঠিক আছে? মৈথিলি একটা ভাষা, তোমরা যখন বৈষ্ণব পদাবলী পড়বে, বিদ্যাপতি তোমাদের সিলেবাসও আছে, তখন আমরা পড়ব। তৃতীয় যিনি লিখছেন তিনি হচ্ছেন এই বুড়া চণ্ডীদাস লয়, হ্যাঁ, বড়ু চণ্ডীদাস। এই বড়ু চণ্ডীদাসের আমরা কোনটা পড়ছি? আমাদের সিলেবাসে কোনটা রয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং আদি মধ্যযুগে বাংলা ভাষার প্রামাণিক নিদর্শন, প্রশ্নটা মনে রাখবে, আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রামাণিক নিদর্শন হচ্ছে কোনটা? আদি মধ্যযুগের বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এই লিখেছে শ্রীকৃষ্ণ কীর্তন, তাই না? ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন। চতুর্থ হচ্ছে জ্ঞানদাস। তারপরে শেষ বাঙালি কবি আমাদের একজন আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও যদিও এত দেই না, এত জটিল, কম্পিটিটিভ এর কোশ্চেন চলে যায় এটা। রবীন্দ্রনাথ ঠাকুরও একটা বৈষ্ণব পদাবলী কেন্দ্রিক লিখেছিলেন, সেটা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ঠিক আছে? তো আমাদের মেন কনসেপ্ট হলো এই দুটো জিনিস। কারণ দেখো, বড়ু চণ্ডীদাসের আগে
যে ভাষায় লেখা হয়েছে সেটা বিদ্যাপতি লিখেছে, সে কি বাংলা ভাষায় লিখেছে? না, মৈথিলি ভাষায়। আর তার আগে যেটা প্রথম হয়েছিল সেটা তো বাংলা ভাষায় মৈথিলি। ছিল না, সেটা সংস্কৃত ভাষায় ছিল। তাহলে আমাদের প্রশ্ন হলো, প্রথম রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে কে লিখেছিল? জয়দেব। ক্লিয়ার? জয়দেব। আর প্রথম জয়দেব। বাংলাতে রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে কে কাব্য লিখেছিল? বড় বড়ু চণ্ডীদাস। চণ্ডীদাস। এইটা হচ্ছে আসল কনসেপ্ট। বোঝা গেল বিষয়? ক্লিয়ার? তাহলে প্রথম হলো জয়দেব, তার গীত গোবিন্দম, তারপর হচ্ছে বড়ু চণ্ডীদাস। মনে রাখবে এইখানে এই জয়দেবেরও গীত গোবিন্দমে মানে কার দুটো ক্যারেক্টার আছে? রাধা এবং কৃষ্ণ আছে তো। আর বড়ু চণ্ডীদাসেরও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি আছে? রাধা কৃষ্ণ আছে কি নেই আমাকে এটা বলো, কারণ দুটোই তো হ্যাঁ কি না আছে। রে? হুম। এখানে একটা বিষয় বলে আছে। দিই যে এই দুজনের রাধা কৃষ্ণের ভিতরে বিরাট পার্থক্য আছে। একটু ভালো করে তোমরা একটু রিকল করে দেখো, একটু মনে করে দেখো। লক্ষ্য মানে জয়দেব কোনো রাজার রাজসভা মানে রাজসভায় থাকাকালীন সে কাব্য লিখেছিল কিনা? লিখেছিল কিনা? লিখেছিল তো। কোন রাজার লিখেছিল। আমলে রে লিখেছিল? কোন রাজার লিখেছিল। আমলে? লক্ষণ লক্ষণ সেন আমলে। লক্ষণ সেন। লক্ষণ সেন আমলে। তাহলে সেখানে কি আং বাঙুরা লিখবে? নিশ্চয়ই না। সেখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা তো আছে, কিন্তু একটা আভিজাত্য রয়েছে, একটা মার্জিত ভাব রয়েছে, একটা আধ্যাত্মিকতা কোথাও যেন ওই চরিত্রগুলোর ভিতরে একটা দেব নির্ভর একটা গন্ধ যেন কোথাও যেন ওই রাধাকৃষ্ণের চরিত্রের ভিতরে ছিলই। এবং সেটা সংস্কৃত ভাষায় লেখা ছিল। আর সংস্কৃত মানেই তো মার্জিত, তাই না? হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছো? সেটা তার উপর ছিল আর্য, তারা আং বাং কিছু করবে না। তাহলে এখন ঘটনাটা হলো, এই জয়দেবের যে রাধা এবং কৃষ্ণ, সবসময় মনে রাখবে এই দুটো চরিত্র ছিল নাগরী চরিত্র। এই দুটো চরিত্র ছিল কি বলতো? আভিজাত্যপূর্ণ চরিত্র, মার্জিত চরিত্র, একটা দেব নির্ভর চরিত্র ছিল। কিন্তু বড়ু চণ্ডীদাস কি করলো বলতো? বড়ু চণ্ডীদাস এই রাজসভায় যে মানে রাধা এবং কৃষ্ণ ঘোরাফেরা করছে, কারণ ওই রাজসভায় কে থাকছে? জয়দেব থাকছে। সেই জন্যই রাজসভার রাধা কৃষ্ণ বললাম। তো এই রাধা কৃষ্ণকে একদম স্বর্গ থেকে নামিয়ে, রাজসভা থেকে নামিয়ে কোথায় ঢোকালো? একদম মাটিতে ঢুকিয়ে দিল। আর পাঁচটা মানুষ যেমন জীবনযাপন করে, আর পাঁচটা মানুষের মতো এখানে তুলে ধরল কে? বড়ু চণ্ডীদাস। তাহলে এই বড়ু চণ্ডীদাসের যে আমরা কৃষ্ণকে পাই, এ হচ্ছে আমাদের সাধারণ যুবকের মতো, ঠিক আছে, যে কি চড়ায়? একজন রাখাল বালক, ঠিক আছে। আর এখানে যে রাধা, এই রাধা হচ্ছে অন্য একজনের স্ত্রী, তবুও কৃষ্ণ তাকে ফাঁদে ফেলে তার সাথে সম্ভোগ করবে। তাহলে ছাপরি হয়ে গেল, সোজা কথা। কারণ ওর মেন্টালিটি খারাপ এখানে, কার? কৃষ্ণর। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? দুটো ক্যারেক্টার কিন্তু আলাদা, সম্পূর্ণভাবে দুটো ক্যারেক্টার কিন্তু আলাদা। কারণ বড়ু চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে কৃষ্ণ এবং রাধার চরিত্র খুবই নিম্নমানের। এখানে কোনো দেবতার ছোঁয়া নেই। এখানে কোনো এখানের যে প্রেমলীলা একদম আমাদের গ্রামের প্রেমলীলা, এটা আদিরস। মনে রাখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যদি কোন রসে লেখা হয়, তাহলে সেটা হচ্ছে আদিরস বা শৃঙ্গার রস। প্রেমটা যদি অনেক বেশি মানে আংবাং করে, তখন সেটা শৃঙ্গাং মানে প্রেম থেকে যদি অনেক বেশি প্রেম হয়ে যায় আর কি, সেটা শৃঙ্গার মানে আদিরস আর কি, ঠিক আছে। তো তাহলে কি বললাম? এই জয়দেবের রাধা এবং কৃষ্ণের যে ভাবটা, তার থেকেও নিম্নমানের ভাব বড়ু চণ্ডীদাস কি করেছিল? একদম রাধা এবং কৃষ্ণকে স্বর্গ থেকে একদম মাটিতে নামিয়ে আর পাঁচজন যুবক যুবতীতে পরিণত করে দিয়েছিল। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু বৈষ্ণব পদাবলিতে যে রাধা আর কৃষ্ণ পায়, সেটা কিন্তু সম্পূর্ণ ভক্তি, সেটা হচ্ছে পিওর প্রেম। তো সেটা যখন বৈষ্ণব পদাবলিতে যাব, তখন আমরা আলোচনা করব। বলো, ব্যাপার ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এরপরে আমরা কোথায় ঢুকবো? তোমাদের সিলেবাসে ঢুকবো। এইখানে হচ্ছে আসল জায়গা। তাহলে তোমরা বলো, এতক্ষণ যেটা আলোচনা করলাম, ওখানে কি জানার কিছু ছিল না তোমাদের? তোমরা কি একটু হলেও তো শিখতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একটু হলেও শিখতে হ্যাঁ স্যার, পেরেছো, ছিল। এটাই হচ্ছে বিষয়। এরপরে আমরা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেখানে বড়ু চণ্ডীদাস কি করেছে, রাধা এবং কৃষ্ণকে এমন ভাবে তৈরি করে দিয়েছে যেন তিলকে তাল করে দিয়েছে। তিলকে তাল করার মতো নয়,
রাধা কৃষ্ণ কত পবিত্র চরিত্র দুটোকে অপবিত্র করে দিয়েছে। তিলকে তাল করে দেওয়া বলে না, একদম ছোট জিনিসটাকে এত বড় করে বাড়াই বললি রে, সেরকম জিনিসটা করে দিয়েছে এখানে। রাধা এবং কৃষ্ণ মানে কি হয়েছে আমি ছোট্ট একটু করে বলবো, কাহিনীটা হালকা করে বলছি শোন। এই এ রাধা কি করেছে, রাধা এবং তার কিছু গোপীজন এবং বড়াই, ঠিক আছে, বড়াই, রাধা এবং রাধার কিছু গোপীজন আর কি, মানে ওর সখী আর কি, ওরা সবাই একসঙ্গে মিলে মথুরার হাটে ওরা যাবে ওই দুধ দই বিক্রি করার জন্য। গোয়ালিনীর ঘরের জন্ম তো, গোয়ালিনীর ঘরে জন্ম ছিল তো রাধা, নাকি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো যাবে, এরপরে যেতে যেতে কি হয়েছে জানিস, রাস্তা হারিয়ে ফেলেছে আর কি, বড়াই অন্য রাস্তা দিকে চলে গেছে, আর রাধার কি মনের ভিতরে পুলক জন্মেছে কে জানে, ও অনেকটা এগিয়ে গেছে। তাহলে অনেকটা যখন এগিয়ে গেছে, তাহলে রাধা তো আর কাউকে দেখতে পাচ্ছে নি, তার সখীজনকেও দেখতে পাচ্ছে না। তখন রাধা ভাবছে যে এই রাস্তা দিয়েই তো ওরা আসবে, তাহলে আমি দাঁড়িয়ে যাই। তাহলে বকুল তলায় রাধা অপেক্ষা করছে। এবারে বড়াই তো অন্য রাস্তায় চলে গেছে, তাহলে কি রাধা যে রাস্তায় গেছে সেই রাস্তায় বড়াই চলেনি, বড়াই অন্য রাস্তা দিকে চলে গেছে। তাহলে কি বড়াই আলটিমেটলি রাধার কাছে পৌঁছাবে? বলো পৌঁছাবে কি? না। পৌঁছাবে না। না, এবার রাধা তো জানি। অপেক্ষা করতেই থাকছে, অপেক্ষা করছে, সে তো ভয় পেয়ে গেছে, এও খুঁজে বেড়াচ্ছে সেও খুঁজে বেড়াচ্ছে। এরপরে মানে আংবাং কাহিনীটা কেন বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, সেই জন্য ওই জাস্ট ওইটুকুটাই বলছি, ঠিক আছে? তো এবারে বড়াই তো অন্যদিকে চলে গেছে, বড়াই খুঁজতে 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 বৃন্দাবনে ঢুকে গেছে। সেখানে এখন হয়েছেটা কি বলতো, আমাদের কৃষ্ণ, সে কৃষ্ণকে দেখতে পাইছে। কৃষ্ণ কি করছিল, রাখাল বালক, হ্যাঁ কি না? সে বাঁশি বাজিয়ে বিন্দাস স্যার। কি গরু চড়াছে সোজা। আর বড়াই তার কাছে চলে এসছে, বড়াই এসে বলছে বাবা বাবা এইরকম ব্যাপার, আমার নাতনিটাকে দেখেছ? সে বলছে না আমি দেখিনি। এবার কত বড় ধুরন্ধর দেখো কৃষ্ণ, সে বলছে তখন বড়াই বলছে একটু খুঁজে দাও। তখন সে বলছে হ্যাঁ আমি খুঁজে দিতে পারি, তুমি তার রূপের বর্ণনা বলো। তাহলে মেন্টালিটি নিচ, সোজা কথা। তো যাই হোক, হয়তো সে পজিটিভ ভাবে বলেছে, ছেড়ে দাও। এবার রূপের বর্ণনা যখনই বড়াই বলেছে, রাধার রূপ অসাধারণ, সেই রূপের কথা শুনে কামাসক্ত হয়ে পড়েছে কৃষ্ণ। সেই রূপের কথা শুনে যেন তেন প্রকারে তাকে লাভ করার ইচ্ছা প্রকাশ করছে কৃষ্ণ। তখন সে বড়াইকে বলছে শোনো, আমি কিন্তু খুঁজে দিতে পারি, তবে হ্যাঁ রাধার সাথে আমার প্রেম কাহিনীটা তোমাকে লাগিয়ে দিতে হবে। বন্ধু আর একটা বন্ধুর যেমন সেটিং করিয়ে দেয়, জানো না, হয় না এরকম বর্তমানে? ঠিক সেই রকম কৃষ্ণ বড়াইকে প্রস্তাব দিচ্ছে যেন সেটিংটা করাই দেয়, নাহলে কিন্তু আমি ইয়ে করবো না। তখন বড়াই তো অসহায়, ভাই করার কিছু নাই। এবার কৃষ্ণের মতলব শুধু একটাই, রাধার ওই যে রূপ যৌবনের কথা, মানে রূপের কাহিনী তো দুর্দান্তভাবে বর্ণনা করেছেন বড়ুচণ্ডী দাস। আর এই ইয়ের ভিতরে এমন একটা জায়গা আছে, এতটা অশ্লীলভাবে লেখা রয়েছে যে এই অশ্লীলতাটাকে বাংলাতে না অনুবাদ করা যায়নি, ঠিক আছে? তো এখন ঘটনাটা হলো যে বড়াইকে তো সে বললো, বড়াই তো উপায় নাই, কারণ কৃষ্ণ এইদিকে বলে দিয়েছে যে আমার সেটিং করাই দিতে হবে। কৃষ্ণর মেন্টালিটি কিনা যেন তেন প্রকারে ওর সাথে ওর শারীরিক মিলন করতে হবে, সোজা কথা সম্ভোগ করতে হবে। তাহলে একটা ছাপরি মেন্টালিটি হলো কি হলো না, তোমরা নিজেরা বলো, বলো আমাকে। হলো স্যার। হলো। হ্যাঁ, তাহলে সেই ছাপরি হচ্ছে আমাদের এই বিষয়। এরপরে তারপরে যখন নৌকা খণ্ডতে আসছে, সেখানে তাদের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু রাধা প্রথমে বহুবার বারণ করেছে যে না, আমি একজন স্বামীর স্ত্রী, আয়হন তার স্বামী ছিল, বলছে না আমি এরকম কাজ করব না। কিন্তু একটা সময় এসে রাধাও কিন্তু কৃষ্ণের ফাঁদে পড়ে যায়, আর এমন ফাঁদে পড়ে যায় যে রাধা তার নিজের সব কিছুই ভুলে যায়, কোথায় তার মানে সংসারের সামাজিক নিয়ম নীতি সব কিছু কিন্তু ভুলে যায়। তাহলে পরকীয়া প্রেম হলো কি হলো না? হলো তো অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা এই হ্যাঁ। জন্যই তো, তাহলে এখানে যে রাধা আর কৃষ্ণ, সেটা কি অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ? এটা হচ্ছে আমাদের এই বর্তমান যুগের ছাপরি আর ছাপরা, তাই না? হ্যাঁ। তা বড়ুচণ্ডীদাস তাহলে কতদিন আগে, এরপরে মনে কর যখন হয়ে গেছে কৃষ্ণের সব কিছু কাজ, তখন ওকে ছেড়ে আবার পালাচ্ছে সে কংসবধ করার জন্য, ঠিক না? তাহলে কলিযুগের কথা বহুদিন আগেই
লিখে দিয়ে চলে গেছে কে? বড়ু চণ্ডীদাস। কলিযুগে এগুলাই ঘটছে আর কি। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে এখানে যে রাধা আর কৃষ্ণ এইগুলোকে নম নম করার চেষ্টা করিসনি, ঠিক আছে, নাহলে বিপদ। বৈষ্ণব পদাবলীর যে রাধা কৃষ্ণ তাদেরকে ভক্তি দিয়ে ডাকিস, সেখানে ভক্তি আছে, সেখানে প্রেম আছে, ঠিক না? এক বিন্দু দেখার জন্য কি না করতে পারে রাধা। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিত চিরই ঝাঁপি। কাঁটা পাচ্ছে, তার উপরে চলার চেষ্টা করছে, ঠিক আছে, তার উপরে সে কি করছে, মানে এমনি পিচ্ছল জল ঢেলে দিচ্ছে, তার উপরে চলার চেষ্টা করছে। কেন জানিস? শুধুমাত্র কৃষ্ণর সাথে দেখা করতে যাবে তার জন্য, যাতে করে কোনো রকম ভাবে বাধা সৃষ্টি না হয়। সেখানে অনেকগুলো পর্যায় আছে, পূর্ব রাগ আছে, হ্যাঁ, অনেকগুলো পর্যায় আছে। তো সেটা তখন আমরা আলোচনা, সেটা হচ্ছে পিওর প্রেম, একদম পিওর প্রেম। তো যাই হোক, তাহলে আমরা একটু আলোচনা করি শুধু পুঁথি আবিষ্কারটাকে নিয়ে, নাকি হালকা করে আজকের ক্লাসে, হ্যাঁ স্যার, তারপরে ছেড়ে দেব। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তাহলে প্রথমেই জানলে কে লিখেছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। তাহলে বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস। রচনা করেছিল, ওকে। কিন্তু বড়ু চণ্ডীদাস তো রচনা করেছিল, রচনা আর আবিষ্কার কি এক? চর্যাপদের সময় বলে দিয়েছিলাম, রচনা মানে যিনি না, স্যার। লেখেন, আর ওই আগেকার না, স্যার। পুরনো লেখাটা যিনি খুঁজে পান আর কি পরবর্তী সময়, সেটা হচ্ছে আবিষ্কার, তাই না? তাহলে এই আবিষ্কারটা, এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারটা হয়েছিল 1909 সালে। কত সালে চর্যাপদ আবিষ্কার হয়েছিল? 1907 সালে। 1907, 1907। ঠিক না? তো তাহলে মনে রাখবে, প্রথমে আমাদের সিলেবাস আছে চর্যাপদ, তার 2 ঘর পরেই আমাদের আছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে 7 হচ্ছে আমাদের চর্যাপদ আবিষ্কার, আর 9 আবিষ্কার কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন। সিকোয়েন্সটা মনে রাখলেই হয়ে গেল, ঠিক না? কারণ মনে রাখবে 1907-এর 2 বছর পরে এই ঘটনাটা ঘটছে, কিন্তু প্রকাশকাল সেম সময়। কত সাল? কত সাল? 1916 সালে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আবিষ্কারের সাল আলাদা হলেও প্রকাশকাল দুটোর কিন্তু এক, ওকে। তাহলে পুঁথি আবিষ্কার 1919 খ্রিস্টাব্দে হচ্ছে। কে আবিষ্কার করেছিল? ও সরি, 1909, ঠিক, 1909 খ্রিস্টাব্দে হচ্ছে, বা 1909 সালে, ওকে। এরপরে পুঁথিটা আবিষ্কার কে করেন? না, বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ মহাশয়। একটু মনে রাখবি কষ্ট করে, ঠিক আছে? বসন্ত রঞ্জন রায় মহাশয় লিখলেও হবে, বসন্ত রঞ্জন রায় বাবু লিখলেও হবে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ মহাশয়, ওকে। তাহলে কত সালে আবিষ্কার হচ্ছে? 1909। কে আবিষ্কার করছে? 1909 সালে। কে আবিষ্কার? বসন্ত রঞ্জন রায়। তারপর একটা বল, বসন্ত রায় বল কষ্ট করে, এটা বল রে। বিদ্যোদ্বল্লভ মহাশয়। হ্যাঁ বাবা, ওইটা তখন কষ্ট লাগছে, বসন্ত রঞ্জন রায়। এটাও বল, বিদ্যোদ্বল্লভ মহাশয়, ঠিক আছে, বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ মহাশয়। তাহলে এটা ভালো করে মনে রাখবে। চর্যাপদের আবিষ্কার হরবাবু, আর শ্রীকৃষ্ণ কীর্তনের বসন্তবাবু। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম আছে, হ্যাঁ কি না রে? প্রেম আছে, এবং পুরা একদম সুড়সুড়িযুক্ত প্রেম, পুরা মাখো মাখো প্রেম, হ্যাঁ কি না? তাহলে সেই মাখো মাখো কিসে হয়? বসন্ত লেগে গেছে। তাহলে আবিষ্কার কে করেছে? বসন্তবাবু, ঠিক আছে। তাহলে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ মহাশয়, ওকে। আমি এত কিছু রাপ কথা কেন বলছি জানিস? তার ভিতরে একটা বিষয় আছে, কারণ এটা, এই কাব্যটা এরকমই। এই কাব্যটাকে বিমান বিহারী মজুমদার পর্নোগ্রাফি বলে উল্লেখ করেছে, মন্তব্য করেছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি একটি পর্নোগ্রাফি। একজন সাহিত্যিক এটাকে বলেছে, ঠিক আছে, বিমান বিহারী মজুমদার। ক্লিয়ার? এখন ঘটনাটা হলো, কে আবিষ্কার করেছিল? বসন্ত রঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ মহাশয়, ওকে। পুঁথিটা তাহলে আবিষ্কার, যেমন চর্যাপদের পুঁথি কোথায় আবিষ্কার হয়েছিল? নেপালের রাজদরবারে গ্রন্থাগার বা গ্রন্থশালা থেকে। ঠিক না? ঠিক সেরকম এটাও একটা আবিষ্কার হয়েছিল। কোথায় না? বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে, ঠিক আছে। কি ঘরের মাচা থেকে? গোয়াল ঘর, ঘরের মাচা থেকে। গরু থাকে সেখানে। তাহলে মনে রাখবে, শুধু এইটুকু মনে রাখবে যে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়
বিদ্যোৎবল্লভ মহাশয় 1909 খ্রিস্টাব্দে। ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার? এবার হ্যাঁ এটা স্যার। মনে রাখতে পারো যে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি ছিল আমাদের এই যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী আর কি। তো এত কিছু দরকার নেই, শুধু মনে রাখবে যে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটা আবিষ্কৃত হয়। তাহলে একটা ভালো জায়গায় আবিষ্কার হয়েছিল নেপালের রাজদরবারে, নেপালের রাজদরবার থেকে শ্রীকৃষ্ণ কীর্তন ডাইরেক্ট নেমে এসে গোয়ালঘরে, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কোথায়? গোয়ালঘরে। কাল গোয়ালঘরে? শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের শ্রী দেবেন্দ্রনাথ গোয়ালঘরে হয়। মুখোপাধ্যায়ের, ঠিক আছে? ওকে, এইটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখবে। তাহলে বলো, শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটা কে রচনা করেছিল, কোথা থেকে আবিষ্কার হয়েছিল, কে রচনা করেছিল বলো? বসন্ত 1909 সালে কে রচনা বসন্ত রঞ্জন করেছিল? রায় বিদ্যাধর মহাশয় তোরা এমসিকিউ ভুল করবি আমার মতো। শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম। হ্যাঁ দেখ, আমি প্রথমে প্রশ্ন করলি কে রচনা করেছিল, সেটারই ভুল উত্তর দিয়ে ওরা একদম ট্রেন চালিয়ে দিয়েছে। বুড়ো চণ্ডীদাস। হ্যাঁ, বুড়ু চণ্ডীদাস লয় রে, চণ্ডীদাস। বুড়া চণ্ডীদাস বল। বুড়ু চণ্ডীদাস, বুড়ুটা কি, বুড়ুটা কি রে? বড়ু চণ্ডীদাস, বড় হয় রস্যু, গাধাগুলো। কে রচনা করেছিল বলো? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। কত সালে? বড়ো চণ্ডীদাস। কত সালে? 1909 সালে। 9 সালে কোথা থেকে? 9 সালে। কোথা থেকে? বাঁকুড়া জেলার আবার বিষ্ণুপুরের বাঁকুড়া কাছাকাছি জেলার, এত কাকিল্লা তো- গ্রামের নিবাসী শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে। এইটা হচ্ছে মুখস্থ বিদ্যা, এগুলা সব মুখস্থ বিদ্যা। কোথা থেকে বলছি ডাইরেক্ট বর্ণ, গোয়াল ঘরের মাচা থেকে। গোয়ালঘরের মাচা। বাবা রে, ও মাথা থেকে। গোয়াল ঘরের মাচা থেকে। কাদের গোয়াল ঘরটা ছিল? শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে? হ্যাঁ। অবাক জলপান দেখেছো? সেই জল খাওয়ার অ্যাক্টিং করতে হচ্ছে, ওকে বলা হচ্ছে জল খাওয়ার অ্যাক্টিং করো, ও জল খাওয়ার না অ্যাক্টিং করে সে শয্যা হাই গাঁয়ের ওই পাশে চলে গেছে জল নিয়ে আসতে, ততক্ষণে নাটকটাই শেষ হয়ে যায়। তো এত এইখান থেকে বলার কি? কোথায় পাওয়া গেছিল? গোয়াল ঘরের মাচা থেকে। কার গোয়াল ঘর? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। কত সালে আবিষ্কার? 1909। কে করেছিল? বসন্ত রঞ্জনে বিদ্যাধর মহাশয়। বাস, খেলা খতম, ঠিক আছে? ক্লিয়ার? বলো, পুঁথিটা প্রকাশ হয়েছিল 1916 সালে, তোমাদেরকে বলেছি। আর 1916 সাল মানেই 1323 বঙ্গাব্দ। তাহলে এইটা যদি 1323 বঙ্গাব্দ হয়, তাহলে ওইটা কত বঙ্গাব্দ হবে রে? চর্যাপদের ইয়েটা কত? ওটা 1323। গুড, 1323। এটা তো 23 হবে। ওইটা কোথা থেকে প্রকাশ হয়েছিল? চর্যাপদের পুঁথিটা কোথা থেকে? বঙ্গভাষা পরিষদ থেকে। এটাও কোথা থেকে হয়েছিল? কোথা থেকে? বঙ্গভাষা পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য বঙ্গীয় ভাষা পরিষদ থেকে। পরিষদ থেকে, ঠিক না? চর্যাপদের পুঁথিটার নামকরণ কি ছিল যখন প্রকাশ হচ্ছে? হাজার বছরের দুর্বাগল, চর্যাপদের পুঁথিটার কি নাম ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়, ওইটা তো গ্রন্থটার নাম, ঠিক না? যখন প্রকাশ করে হরপ্রসাদ শাস্ত্রী, তখন পুঁথিটার কি নাম দেয়? চর্যাচর্য বিনিশ্চয়, ঠিক না? পুরো গ্রন্থটার নাম হচ্ছে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বোধগান। তো তাহলে আমরা কি বুঝলাম? যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাও ওই চর্যাপদের মতোই 1916 সালে ঠিক একই জায়গা থেকে, অর্থাৎ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই কি হয়? গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। এবং কি নাম হচ্ছে এটার? শ্রীকৃষ্ণ কীর্তনেই নাম হচ্ছে। ওকে, এখানে দেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত পুঁথিটার মুখবন্ধ লিখেছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। মুখবন্ধ মানে ওই উপরের ভূমিকার মতো লেখা আর কি, যেটা, ঠিক আছে? তো এইটা মনে রাখবে একটু, যে মুখবন্ধটা কে লিখেছিল? ওই মুখে ভাত বলে না, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। মুখে ভাতের মতো আর কি, সেই রকম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেই। মুখবন্ধ কে লিখেছিল? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। যখন প্রকাশ হচ্ছে এটা, তখন ওই শ্রীকৃষ্ণ কীর্তন নামটাই ছিল, ঠিক আছে? আর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকেই প্রকাশ হচ্ছে। এবং 1916 সালে, বাংলাটা হচ্ছে 1323 বঙ্গাব্দ। মাঝে মাঝে বাংলা সালটা একটু দেই, একটু মনে রাখবে, ঠিক আছে? তো এটাকেও একটু নামকরণের নিয়ে একটু জটিলতা আছে, যে আমাদের বড়ু চণ্ডীদাস প্রকাশ করার সময় কেন শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করলেন? কারণ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একটা চিরকুট পাওয়া যায়, সেই চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা ছিল। এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, তো সেটা আমরা নামকরণ প্রসঙ্গে আলোচনা করব। কিন্তু তবুও তিনি এইটা কেন করলেন, তার একটা বিশেষ কারণ রয়েছে আর কি। আমাদের বসন্তবাবু দেখিয়েছেন কারণটা, তো সেটা আমরা আলোচনা করব। তো আমাদের এইটুকু তো বোঝা গেল কবে প্রকাশিত হয় এবং পুঁথিটি
তোমার কে আবিষ্কার করে, কোথা থেকে আবিষ্কার করে, ঠিক আছে? মুখবন্ধ লিখেছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ওকে, কটা খণ্ড আছে বাবুরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের? প্রথমেই বলে দিয়েছিলাম, 13টি খণ্ড। 13টা 13টি খণ্ড খণ্ড আছে। 13টা খণ্ডের মধ্যে আমাদের কোন দুটো মনে রাখতে হয়? একদম প্রথমেরটা আর একদম আমাদের শেষেরটা, প্রথম আর ঠিক না? তাহলে প্রথম প্রথমেরটা, আর শেষেরটা। প্রথমে সবকিছু জন্মখণ্ড আর জন্মেছিল, জন্মখণ্ড আর একটা রাধা বিরহ। রাধাকৃষ্ণ জন্মেছিল বলে জন্মখণ্ড, আর রাধাকে ছাড়ে চলে গেছিল বলে বিরহ, মানে তো যন্ত্রণা, জানো? হ্যাঁ তোমার স্যার। বিরহে আমি আমার জীবনটা শেষ করব নাই। তো রাধা বিরহ হচ্ছে কি? রাধার বিরহ, অর্থাৎ কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে চলে গেল, রাধার হৃদয় কি হয়েছিল? উথল পাথল করছিল আর কি। তো সেই জন্য রাধা বিরহ। ওকে, মানে এখানে রাধা প্রচুর কষ্ট পেয়েছে আর কি। রাধা বিরহ, রাধার বিরহ, ঠিক না? তোমরা 11-এ ক্লাসটা পড়েছো না তোমরা? ওই বৈষ্ণব পদাবলীর একটা পদ ছিল না 11-এ? 11-এ ছিল না রে বৈষ্ণব পদাবলীর? রাধা কৃষ্ণের পিয়া মুখ দর্শনে তত সুখ গেল না, ছিল। এরকম একটা ছিল না? সেরকম একটা ব্যাপার। তো এই রাধা বিরহ জায়গাটা হচ্ছে কৃষ্ণকে না পেয়ে রাধার অন্তরের যে হৃদয়ের যে ব্যথা, সেটাই হচ্ছে রাধা বিরহ, ঠিক না? তো তাহলে এখানে জন্মখণ্ড প্রথমেরটা কি? জন্মখণ্ড। আর কৃষ্ণ তোকে ছেড়ে চলে যাচ্ছে, তোমাকে আমি বলেছি প্রথমেই আলোচনা করার সময় হালকা বললাম, সেই জন্য কি? রাধা বিরহ, রাধার সাথে কৃষ্ণের বিরহ ঘটছে, সেই জন্য রাধা বিরহ। তাহলে বলো, প্রথম খণ্ডের নাম আর শেষ খণ্ডের নাম কি? প্রথম খণ্ড হচ্ছে প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, শেষ খণ্ড রাধা বিরহ। হুম। আর এই রাধা বিরহটাকে ভুল করেও খণ্ড বলো না, ঠিক আছে? কি বললাম? খণ্ড বলো না। এটাও সম্পূর্ণ, এগুলো হ্যাঁ। যতগুলো আছে এগুলো সব সম্পূর্ণ। এইটা না আংশিক পাওয়া যায়, ঠিক আছে? আংশিক পাওয়া যায় না মানে শেষের দিকে হয়তো কিছুটা পাওয়া যায়নি, এটাকে প্রক্ষিপ্ত বলা হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে, যে রাধা বিরহ এটাকে প্রক্ষিপ্ত বলা যায় কি না, সম্পূর্ণ নাকি সম্পূর্ণ নয়। সেই জন্য এখানে দেখবে খণ্ড শব্দটা যুক্ত নেই, এটাকে অংশ বলে। রাধা বিরহ অংশ। ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম? তাহলে হ্যাঁ। আমরা শেষে রাধা এটাকে বিরহ। বলবো রাধা বিরহ অংশ, নট খণ্ড। তাহলে কিন্তু পরীক্ষাতে যদি প্রশ্ন দেয় কটা খণ্ড, তখন লিখবো 13টা খণ্ড, ঠিক আছে? বুঝতে পেরেছো? যদি পরীক্ষাতে প্রশ্ন দেই যে প্রথম খণ্ড এবং শেষ খণ্ডের নাম, এরকমই দেবে, ঠিক আছে? বা দেখবে ত্রয়োদশ অংশের নাম, তাহলে প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, ত্রয়োদশের নাম হচ্ছে রাধা বিরহ অংশ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বাকিগুলো দেখবে তাম্বুল, দান, স্যার। নৌকা, ভার, ঠিক আছে? এই যে ভার খণ্ডের অন্তর্গত ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়াদমন খণ্ড, বস্ত্রহরণ, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড আর রাধা। এগুলো সেকেন্ড, মনে রাখতে হবে। না না, সেকেন্ড খণ্ডে এই দুটো তোমাদের সিলেবাসে টেক্সট পড়তে হবে সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই দুটো টেক্সট পড়তে হবে কিন্তু সেকেন্ড সেমিস্টার, এত কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? তবে জন্মখণ্ড মনে শেষ রাখবে, খণ্ড ওটা হ্যাঁ রাধা শেষটা বিরহ রাধা খণ্ড, বিরহ অংশ। হ্যাঁ রাধা বিরহ অংশটা মনে রাখবে, ঠিক আছে? অংশ। হ্যাঁ, শেষেরটা অংশ, অংশ শেষেরটা অংশ, বুঝতে পেরেছো? রাধা বিরহ অংশ, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওটাকে খণ্ড বললো না, হ্যাঁ? বলো, এটা ক্লিয়ার হয়ে গেছে? এইখানে মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যতে মোট 418টা পদ পাওয়া যায়। মানে দেখো, এই যে জন্মখণ্ড, এইটা হচ্ছে এর ভিতরে 9টা পদ রয়েছে। তাম্বুল খণ্ডে 26টা পদ রয়েছে, দান খণ্ডে 112টা পদ রয়েছে, ঠিক আছে? এরকম করে বিষয় আছে। তাহলে মোট কটা পদ আছে? 418টা। যেমন চর্যাপদে আমরা পেয়েছি না, চর্যাপদে বর্তমানে কত? 46.5, আর মোট হচ্ছে কত? 50 মতান্তর 51। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ কীর্তনেও শ্রীকৃষ্ণ কীর্তনেও মোট আছে 418টা পদ। এইটা কিন্তু মনে রাখবে ভালো করে। 13টা খণ্ড আর কটা পদ আছে টোটাল? 18টি পদ। 418টা। এরপরে প্রশ্ন কি দেই জানো? প্রশ্ন দেই তোমাদেরকে সব থেকে বেশি পদ রয়েছে কোন খণ্ডে, দেখে নিয়ে বলো তো। সব থেকে বেশি কোনটাতে রয়েছে দেখে নিয়ে বলো, সাইডে সাইডে স্যার লেখা দান রয়েছে। খণ্ড। দান খণ্ড। দান খণ্ড। সো এইটাতেই প্রশ্ন দেই, আর কিছু প্রশ্ন দেই না। সব থেকে বেশি কোনটাতে রয়েছে? সব দান খণ্ড। দান খণ্ড। দান ক্লিয়ার হয়েছে? খণ্ডতে। তাহলে সব থেকে বেশি রয়েছে দান খণ্ডে। কোটি, এটা কিন্তু প্রশ্ন দেই, কোটি রয়েছে 112টা। 112টি পদ। 112টা কিন্তু এটা দেই, ঠিক আছে? আর মোট 13টা খণ্ড, দান খণ্ডে রয়েছে 112টা পদ, আর টোটাল পদ হচ্ছে 418টা। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার এত দূর? একদম। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এই জায়গাটাতে আর একটু ইয়ে করে নি। পুঁথিটা লেখা হয়েছিল
তুলট কাগজে, নেক্সট ক্লাসে বলে দেবো তুলট কাগজ কি, এখানে আর আমি আলোচনা করছি না, ঠিক আছে। এখন ঘটনাটা হলো জাস্ট এইটুকুই হবে আমাদের। পুঁথিটা লেখা হয়েছিল কোন কাগজে? তুলট কাগজে। তুলট কাগজে। চর্যাপদ কোন কাগজে লেখা হয়েছিল? তাল পাতায়। তাল পাতায় লেখা হয়েছিল। বাবা, এটা মনে রাখার দরকার নেই, পরীক্ষাতে আসে না। এখানে মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে পুঁথিটা পাওয়া যায়, সেই পুঁথিটা 3টি হাতের লেখা বা 3টি হাতের লিপি পাওয়া যায়। একটু ভালো করে বলে, 3টি হাতের লেখা একটা মানুষের হতে পারে? না স্যার। হতে পারে না। সেই জন্যই তো চণ্ডীদাস সমস্যা একটা সৃষ্টি হয়েছে, যে বড়ু চণ্ডীদাস লিখেছে নাকি দ্বিজ চণ্ডীদাস লিখেছে নাকি দীন চণ্ডীদাস লিখেছে, ঠিক না? মানে এই যে লেখক নিয়ে একটা বিরাট বড় সমস্যা আছে, সেই সমস্যাটার নাম কি? চণ্ডীদাস সমস্যা। অ্যাকচুয়ালি দেখো, সব জায়গাতেই সব নামের পেছনে চণ্ডীদাস যুক্ত আছে তো। অ্যাকচুয়ালি লিখেছে কে? বড়ু চণ্ডীদাস। কিন্তু 3 জনের হাতের মানে লেখা পাওয়া যায় আর কি এখানে, এবং অনেকগুলো নামও আছে। প্রথম ক্লাসে কি বলেছিলাম? ভনিতা বলেছিলাম তো, ভনিতা বলেছিলাম। তাহলে যিনি লেখেন ওনার নামটা লেখা থাকে তো ওই পদগুলোর শেষে। তো শ্রীকৃষ্ণ কীর্তনের ওই পদের শেষে না, ওই চণ্ডীদাসটা অনেকগুলো চণ্ডীদাস আছে। কোনো পদের নিচে আছে বড়ু চণ্ডীদাস, কোনো পদের নিচে ভনিতা অংশে আছে দ্বিজ চণ্ডীদাস, কোনো আছে কি দ্বিজ, দীন, বড়ু, এরকমগুলো আছে। তো তাহলে কোন চণ্ডীদাস লিখেছে সেইটাকে নিয়ে সমস্যা। তার উপর আবার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলে একজন ক্যারেক্টার আছে, ইনি বলছেন যে এই পুঁথিটাতে 3 জন ব্যক্তির হাতের লেখা পাওয়া যায় বা 3 জন ব্যক্তির লিপি পাওয়া যায়। সেই লিপি কি কি? একটা হচ্ছে প্রাচীন হস্তাক্ষর, মানে একদম প্রথম দিকে, অনেক আগে, তাহলে আগে একজন ব্যক্তি হয়তো লিখেছিল। তারপরে প্রাচীন হস্তাক্ষরের কি মানে হাতের লেখা, হস্তাক্ষর মানে তো হাতের লেখা রে বাবু, তাই না? তাহলে প্রাচীন হাতের লেখা ছিল। এবার এই প্রাচীন হাতের লেখাটাকে অনুকরণ করে নিয়ে কেউ লিখেছে। তারপরে আধুনিক হস্তাক্ষর, মানে এদের থেকে একটু আধুনিক। তাহলে এই 3 ধরনের হস্তাক্ষর কিন্তু পাওয়া যায়। ওকে, তো এই 3 পরীক্ষাতে শুধু এইটা দেবে যে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিতে কোটি হাতের লেখা বা কোটি লিপি পাওয়া যায়, এবং কে বলেছিল এটা? কোটি পাওয়া যায়, 3টে পাওয়া যায়, 3 ধরনের লেখা পাওয়া যায়। কে বলেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, 3টে লেখা কেমন ওইটা যদি আসে তাহলে বলবে প্রাচীন, তারপরে প্রাচীনটাকে অনুকরণ করেছে, হস্তাক্ষর শব্দটা যুক্ত করবে, প্রাচীন হাতের লেখা বা প্রাচীন হস্তাক্ষর, প্রাচীন হস্তাক্ষরকে অনুকরণ করা, আর অপেক্ষাকৃত কি একটু আধুনিক হস্তাক্ষর। বোঝা গেল বিষয়টা? তাহলে কে করেছিল ওটা? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই যে পুঁথিটা যেখানে সংরক্ষিত ছিল পরবর্তী সময়, মানে পুঁথিটা যেটাকে রাখা হয়, আমাদের যেমন জাদুঘরে বিভিন্ন কিছু সংরক্ষণ করে রাখা হয় না, রাখা হয় তো এই পুঁথিটা সংরক্ষণ করা হয়েছিল বনবিষ্ণুপুরের কি রাজগ্রন্থাগারে। প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার মার্ক দিয়ে রাখলাম, খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে। আর নেপালের রাজগ্রন্থাগারে কি পাওয়া গেছিল? চর্যাপদ, ঠিক আছে? তাহলে পুঁথিটি সংরক্ষিত ছিল শ্রীকৃষ্ণ কীর্তন, সেটা হচ্ছে বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে। জাস্ট আর এইটুকুটা বাকি আছে, করে দিচ্ছি, কারণ ওই পুঁথির পরিচয়টা একটু করে দিই। হ্যাঁ, এইটা মনে রাখার দরকার নেই কতগুলো পৃষ্ঠা ছিল, এগুলো কোনো দরকার নেই। ভনিতা তনিতা এখানে মনে রাখবে। পুঁথিটিতে মোট রাগ রাগিনী আছে 32টা, ঠিক আছে? পুঁথিটিতে মোট রাগ, চর্যাপদেও রাগ রাগিনী ছিল, অতটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নয়। এখানের কনসেপ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, রাগ রাগিনী, ঠিক আছে? ওইখানেও যেমন 2টো রাগ রাগিনীর কথা বলে, এখানেও জিজ্ঞেস করবে রাগ রাগিনী, মানে তোমার 2টো রাগ রাগিনী উল্লেখ করো, ঠিক আছে? রাগ রাগিনী মানে হচ্ছে কি বলতো, এগুলো তো এক একটা পদ, এগুলো তো এক একটা গান, মানে গানের সুরের মতো। তো আমাদের যেমন সুর তাল লয় থাকে, তার একটা নির্দিষ্ট নিয়ম, তো কোন রাগে গাওয়া হবে বা কোন রাগ রাগিনীতে গাওয়া হবে, এটা একটা নিয়ম আর কি, ওই পদগুলো লেখার বা গানগুলো রচনা করার, ঠিক আছে? তো সেটাই। তো ভালো করে দেখো, টোটাল কতগুলো আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যতে? 32টা রাগ রাগিনীর উল্লেখ রয়েছে। ওকে, দেখো, ভৈরবী ও পটমঞ্জরি এই 2টো রাগ রাগিনী চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন উভয়ই রয়েছে। তাহলে এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরীক্ষাতে কি দেবে জানো? যে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন উভয়ই রয়েছে এমন 2টো রাগ রাগিনীর কথা উল্লেখ করো। তাহলে আমরা কোন 2টো লিখবো? এক চান্সেই 2 ঢিল হয়ে গেল আমাদের। যেমন ভাবে প্রশ্ন দেখবা, ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা যদি বলে 2টো রাগ রাগিনী লেখো, এটাই লিখবো। আর যদি বলে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন উভয়ই আছে, তবু এইটাই লিখবো। আর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন লেখো, তবু এইটাই লিখবো। হ্যাঁ কি না?
তাহলে এক ঢিলে আমাদের দুটো পাখি হয়ে গেল। তাহলে ভৈরবী আর পটমঞ্জরি। ক্লিয়ার হয়েছে জায়গাটা? ক্লিয়ার? এটা ক্লিয়ার করে? হ্যাঁ এটা একটু ভালো করে এখানে হ্যাঁ স্যার মনে রাখিস, আর কিছু করার দরকার নেই। তারপরে আমাদের এই পুঁথির পরিচয়ে সংস্কৃত শ্লোক মৎকৃত শ্লোক চলে গেছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে থাক, নাহলে তোমাদের মাথা ভারাক্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, প্রবাদ নেক্সট ক্লাসে থাক। হ্যাঁ, তাহলে আমাদের এত দূর অবধি থাকলো। ওকে, কারো কোনো জায়গাতে ডাউট আছে তো আমাকে বলো। তাহলে এইটা মনে রাখবে এখান থেকে, রাগরাগিনী এখান থেকে মনে রাখবে। ঠিক আছে, আর বাকিগুলো তো বললাম। কোন কাগজে লেখা হয় রে? তুলোট কাগজে। তুলোট কাগজে লেখা হয়, ঠিক না? কে আবিষ্কার করেছিল? কে আবিষ্কার করেছিল? বসন্ত রঞ্জন। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ মহাশয়, ঠিক না? যাই হোক, বলো তোমাদের ক্লাস ভালো লাগলো? বুঝতে পেরেছো? অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার। না। যদি কোনো জায়গাতে অসুবিধা হয়, এখন হয়তো স্যার। আমিও এত বড় বিদ্যাসাগর বা আমি এত বড় পণ্ডিত নয় যে এক চান্সে সব কিছু আমিও পারি না মনে রাখতে। তো তোমরা পড়বে, যদি অসুবিধা হয় আমাকে পরে জানাবে। ঠিক আছে, এই পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, আবার একবার গ্রুপে দিয়ে দিচ্ছি। সেটা তোমরা ডাউনলোড করে জাস্ট মোবাইলে রাখবে এটা। হ্যাঁ, এই পিপিটিটা, এটা ক্লাস পিপিটি, আর পিডিএফ নোটসটা তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে, সেটা তোমরা জেরক্স করে নেবে তখন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। সেখানে শুধুমাত্র কিন্তু হ্যাঁ স্যার। নর্মাল মেন জায়গাগুলো থাকবে, সেখানে কিন্তু এই 13টা খণ্ডের নাম মেনশন থাকবে না, আগেই বলে দিলাম। সেখানে কি এইখানেই তোমরা পেয়ে যাচ্ছ 13টা খণ্ডের নাম। তাহলে তোমরা বলো, সেখানে কি আমি আরো কষ্ট করে দিতে যাব? তোমরা নিজেরাই বলো, বলো দেবো কি দেবো না? না স্যার, দিতে হবে না। বরে বাকি রকম চুপ, নাকি দেবো সেখানেও? স্যার, দিতে হবে না। দেওয়ার স্যার। দরকার নেই, কারণ সেখানে ভারাক্রান্ত হয়ে কোনো লাভ নেই। সেখানে আমি নর্মাল মেন কনসেপ্টগুলো ঢুকিয়ে দেবো, যেগুলো থেকে পরীক্ষাতে আসার জায়গা রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এত দূর অবধি থাকলো। সকলেই ভালো থাকো, পড়ো, অসুবিধে হলে জানাবে। রেকর্ডিংটা দিবেন তো? কাল সকালেই রেকর্ডিংটা দিয়ে দেবো। হ্যাঁ।